হানি, এখন যদি আমাকে আরেকবার অপমান করো তাহলে কিন্তু বাসাটা এখানে হয়ে যাবে। ড্রাইভারকে বের করে দেবো। বলেই আবারও বলল, একদম উঁচু গলায় কথা বলবে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কতটা নির্লজ্জ। এতদিন অনেক অনেক সহ্য করেছি, আর নয়। দিগন্তের এহেন কথায় অবাক হয়ে গেল নাদিয়া। ভাবল, এই, আমি কোন দিগন্তকে দেখছি? ভীতু দিগন্ত দেখছি পুরো বীরপুরুষ হয়ে গিয়েছে। না, প্ল্যানটা চেঞ্জ করতে হবে, তাকে অন্যভাবে শাস্তি দিতে হবে। ভেবেই দিগন্তর বুকে চুপটি করে মাথা ঠেকিয়ে রাখলো নাদিয়া। এদিকে নাদিয়ার মাথায় ঝটপট কয়েকবার চুমু দিয়ে ফেললো দিগন্ত। এই বিশেষ দিনটার জন্যই তো সে অপেক্ষার প্রহর গুনছিল। টানা 30 মিনিট শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো নির্জন। ধবধবে সাদা টাওয়েল পরিহিত নির্জনের উজ্জ্বল শ্যামরঙা শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা বিদ্যমান। চুলে আলতো করে হাত বুলিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। ঘুরে ঘুরে নিজেকে বার কয়েক দেখলো, বাঁকা হেসে ভাবল, অনেকদিন পর মনের মতো শিকার ধরলাম, কিন্তু শাস্তিটা মনের মতো হয়নি। যাক, এটা তো জাস্ট ট্রেলার, সামনে এমন অনেক আসবে, নো প্রবলেম। আকস্মিক ভেতর থেকে মন বলে উঠল, নির্জন, খেলাটা কিন্তু সেই হয়েছে, একেবারে ফাটাফাটি। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছো। আই এম প্রাউড অফ ইউ। তৎক্ষণাৎ হৃদয় বলে উঠল, সত্যি আমার ভাবনার বাহিরেও খেলাটি চমৎকারভাবে সম্পূর্ণ করেছ। তবে নিরিবিলি জায়গায় থাকলে খেলাটা আরও ভালো জমতো, আর তোমার প্রতিভাটা আরও বিকশিত হতো। ব্যাপার না, নেক্সট শিকার মনের মতো হলে তোমার ধামাকাদার পারফরমেন্স দেখাবে। আমরা অপেক্ষায় থাকবো। নির্জন মুচকি হেসে বলল, থ্যাঙ্কস সবসময় আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, ডার্ক কুইন যদি কখনো আমার এই রূপ জেনে যায় তখন কি হবে? মন বলে উঠল, সিম্পল ব্যাপার, তাকে সবকিছু বুঝিয়ে বলবে। আর সে কি অবুঝ নাকি? এগুলো বলার পাশাপাশি তুমি তাকে কতটা ভালোবাসো সেটাও শারীরিক মানসিকভাবে বুঝিয়ে দিবে। তারপরেও যদি আমার ভালোবাসাকে অগ্রাহ্য করে তখন কি করব? মন শয়তানি হাসি দিয়ে বলে উঠল, দেখো, তার ভালোবাসা পাওয়ার জন্য এতদিন তুমি ধৈর্য ধরেছো, অবশেষে সফলও হয়েছো। এখন শুধু বিয়ে করাটা বাকি। বিয়ে করার পর তার সর্বস্ব তোমার। তার সর্বাঙ্কের ইঞ্চিতে ইঞ্চিতে তার প্রতি তোমার গভীর ভালোবাসা প্রকাশ করবে। তারপর ধীরে ধীরে তার সাথে তোমার আসল রূপের পরিচিতি ঘটাবে। প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু একসময় ধীরে ধীরে বানিয়ে নিবে, কারণ তোমার নিঃস্বার্থ ভালোবাসায় তো কোনো খাদ নেই। আর তারপরও যদি না মানে, তাহলে আগেই তো বলেছি তাকে শেষ করে ফেলবে। তবে দেহ কাটবে না, জাস্ট শ্বাসরোধ করে অথবা চাপাতি দিয়ে মাথা থেকে গলাটা আলাদা করে দিবে, তাহলেই হবে। আর এগুলো তো তোমার বাম হাতের খেলা। তারপর রেফ্রিজারেটরে সংরক্ষণ করে তোমার ভালোবাসা প্রকাশ করবে। সিম্পল। তবুও তাকে কারো দিকে তাকাতে দিবে না। সে শুধু শুধু এবং শুধুই তোমার। মনের সাথে হৃদয়ও তাল মিলিয়ে একই কথাই বলল। ইদানিং মনের প্রতিটা কথায় হৃদয়ও সায় জানায়। মন এবং হৃদয়ের যুক্তিযুক্ত কথা শুনে নির্জন ডেভিল হেসে বলল, হুম, ঠিক বলেছ। সে জীবিত অবস্থায় আমার, আর মৃত্যুর অবস্থায় আমারই হবে। আমার ডার্ক কুইন। আরো দীর্ঘ সময় নিজেদের মধ্যে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ পৈশাচিক আলোচনা করে মিটিং সমাপ্ত করলো নির্জন। অতঃপর ল্যাপটপে অফিসের কিছু ফাইল রেডি করে নিধি সেই চিঠিটা পড়তে পড়তে অসংখ্যবার গভীরভাবে চুম্বন করে ঘুমের রাজ্যে পাড়ি দিল। বাসায় এসে বাবা মায়ের সাথে নাদিয়ার বিয়ের অনুষ্ঠান সম্পর্কে কিছুক্ষণ কথা বলে নিধি আর তোহা নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হলো। নিধির শরীর ভীষণ ক্লান্ত, তবুও নির্জনকে একবার ফোন করলো, কিন্তু এইবারও সেই একই কাণ্ড ঘটলো, ফোন সুইচ অফ। মুখে বিরক্তি ভাব এনে ফোনটা বিছানায় খুব জোরে ছুঁড়ে মারল নিধি, যেন প্রিয়জনের প্রতি সব অভিমান এই ফোনের উপর দিয়ে ছাড়লো। এদিকে তোহা শপিং ব্যাগ থেকে মাহিরের দেওয়া সেই গিফটগুলো নতুন করে আবারও দেখলো। চোখে মুখে রাজ্যের হাসি হেসে উঠল তোহা। মাহিরের চিঠিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, অতঃপর নীল চিরকুটে 4 ভাঁজ খুলে মুগ্ধ নয়নে তাকিয়ে মনে মনে পড়তে থাকলো। প্রিয়তমা স্বপ্নচারিণী, কিভাবে তোমার কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করব তা নিয়ে ভাবতে ভাবতে কত রাত যে কেটে গেছে তা বলতেই পারবো না। তুমি আমার জীবনে এক নতুন অর্থ দিয়েছো, এক নতুন দিগন্ত খুলে দিয়েছো। তোমাকে যখন প্রথম দেখি তখনই যেন আমার হৃদয়টা বলে উঠেছিল, এই তো সেই মেয়ে যার জন্য আমার সমস্ত অপেক্ষা, যার জন্য আমার সমস্ত স্বপ্ন। তোমাকে স্বপ্নচারিণী বলে ডাকি, কারণ তুমি শুধু আমার স্বপ্নে আসো না, তুমি আমার বাস্তব জীবনকেও রাঙিয়ে দিয়েছো। তোমার হাসি, তোমার চাহনি, তোমার সেই মিষ্টি কথাগুলো সবকিছু মিলিয়ে তুমি জানো আমার হৃদয়ের একমাত্র অধিকারিণী। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে এক নতুন গল্পের সূচনা করেছে, এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে।
তুমি কি জানো আমি তোমাকে কেবল ভালোবাসি না, তোমার সাথে আমার জীবনের সমস্ত পথ চলা শেয়ার করতে চাই। আমি চাই তোমার হাত ধরে একসাথে পথ চলতে, তোমার সঙ্গে আমার প্রত্যেকটা সুখ দুঃখ ভাগ করে নিতে। আমি চাই আমার জীবনের প্রতিটা অধ্যায় তুমি এবং আমি মিলে একসাথে লিখি। তুমি কি আমার জীবনের গল্পের নায়িকা হতে চাও? তুমি কি চাও আমার সাথে একসাথে সেই স্বপ্নগুলোর রাজ্যে বাস করি, যেখানে প্রতিদিনই হবে আমাদের জন্য একটি নতুন সূচনা? আমি তোমার উত্তর শোনার অপেক্ষা করছি। আমি জানি তুমি আমার প্রতিটা স্বপ্নের অংশ হবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তুমি আমার পাশে থাকবে। তোমার উত্তরের অপেক্ষায়, তোমার স্বপ্ন পুরুষ মাহির। মাহিরের অনুভূতি মিশ্রিত চিঠিটি পড়ে আবেগে নেত্রকোনায় নোনা জল চলে এলো তোহার। চিঠিটি বক্ষ মাঝে রেখে মনে মনে আওড়ালো, আমি রাজি মাহির, খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। আমিও আপনাকে চিঠিতে আমার উত্তর জানাবো। আপু ঠিকই বলে, চিঠির মধ্যে প্রেম নিবেদনের অনুভূতিটাই অন্যরকম। ভেবেই খোলা চিঠির মধ্যখানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো তোহা। রাত 11:30। দিগন্ত জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো নাদিয়া। মনে মনে বলল, এইবার বোঝাবো তোমায় এই নাদিয়ার ম্যাজিক কেমন হয়। রোমান্টিক ম্যাজিক দেখাবো তোমায়। বিয়ের আগেই আমাকে প্রেগনেন্ট করার প্রতিশোধটা আমি নেবই নেব। ভেবেই ব্যাগ ভর্তি জামা কাপড়ের মধ্যে থেকে একটা খয়েরি রঙের হাত কাটা নাইটি বের করলো। মুহূর্তের মধ্যে পরনের লেহেঙ্গা খুলে ফেললো, তারপর ধীরে ধীরে জুয়েলারিগুলো খুলে ফেললো। তারপর নাইটি পরে আয়নার সামনে গিয়ে এপাশ ওপাশ ফিরে ঢং করে হাসলো। অতঃপর ঠোঁটের কোনা কামড়ে কোমরে এক হাত দিয়ে ঢং করে হেঁটে গিয়ে ওয়াশরুমের সামনে ঠায় দাঁড়িয়ে রইল। দিগন্ত শাওয়ার শেষ করে যখনই দরজা খুললো, নাদিয়াকে এমন আবেদনময়ী অবস্থায় দেখে তার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। দুই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া কচলে আবারও তাকে বিস্ময়ের স্বরে বলল, এ কি, তুমি দেখছি আমার থেকেও অ্যাডভান্স। আমি আরও ভাবলাম এইসব উটকো ঝামেলা খুলতে কত সময় লাগবে। যাক, ভালোই হয়েছে, আমার আর কসরত করতে হবে না। এখন ভালোই ভালোই সবু কাজটা হলেই হলো। বলেই চোখ টিপ মেরে ঠোঁট টিপে হাসলো দিগন্ত। নাদিয়া মিষ্টি করে হেসে একবার পেছনে ফিরে আরেকবার সামনে ফিরে দিগন্তকে আরেকটু আকর্ষণ করার চেষ্টা করলো। যখনই দিগন্ত নাদিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, তখনই উচ্চস্বরে হেসে উঠল নাদিয়া। দিগন্ত কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল দিগন্ত। সে তো নাদিয়ার মোহনীয় রূপে মগ্ন ছিল, কিন্তু এটা কি হলো? এভাবে রূপ দেখিয়ে দরজা আটকে দিল কেন? ভেবেই জোরে দরজা ধাক্কাতে লাগলো দিগন্ত। এদিকে নাদিয়া তো হেসে কুটি কুটি হচ্ছে, উচ্চস্বরে বলল, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, এভাবে চাচাতে থাকলে সবাই এসে আমাকে নাইটি পরা আর তোমাকে ওয়াশরুমে আটকানো অবস্থায় দেখলে কি ভাবে বলো তো? লজ্জায় মুখ দেখাতে পারবো না। এইটা হলো ইহান ভাইয়ার কাছে আমার নামে পেটে বানিয়ে অন্তঃসত্ত্বা বলার শাস্তি। ওখানে 1 ঘন্টা থাকবে, তারপর ভেবে দেখবো। নাদিয়ার এহেন কথায় বেসামাল হয়ে গেল দিগন্ত। নাদিয়াকে এই রূপে দেখে একে তো মনের নিষিদ্ধ অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়ে উঠেছে, তার উপর এখন আবার মেলোড্রামা শুরু করেছে। ভেবেই নরম সুরে বলল, হানি, ও হানি, আম সরি শোনা। ওই বিয়ের বিষয়টি নির্জন বুদ্ধি দিলেও প্রেগনেন্সির বুদ্ধিটা আমার মাথায় এসছে। নইলে ওই বেহায়া ব্রিটিশটা তো তোমায় ঘাট থেকে নামাতো না, তাই না? আচ্ছা, আমি তোমার সামনে এসে অনেকবার কান্দর উঠবোস করবো, প্লিজ এভাবে আমার ওয়াশরুমে আটকে রেখো না, প্লিজ। আমি তোমার স্বামী হই, একটু তো সম্মান করো। দেখলে না কত কষ্ট করে সবার সামনে তোমাকে কোলে তুলে উপরে নিয়ে আসলাম, তারপর মধুচন্দ্রিমা দ্রুত সম্পন্ন করার জন্য আমার কাজিনগুলোকে ধমক দিয়ে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছো আমার এখন কি অবস্থা? হানি, এখানে বেশিক্ষণ থাকলে আমি নিশ্চিত অজ্ঞান হয়ে যাব। আজকে তাপমাত্রা তো দেখেছো, 39°C। তুমি আমার ঠোঁট কাটা বেহায়া লুচ্চা কোথাকার স্বামী। সবসময় এসব চিন্তা তোমার মাথায় ঘুরপাক খায়, তাই না? অপর পাশ থেকে দিগন্তের কোনো আওয়াজ এলো না। নাদিয়া 5-6 মিনিট দিগন্তকে ডাকলো, কিন্তু অপর পাশ থেকে দিগন্তের সারা শব্দ না পেয়ে মনে কিছুটা ভয় জাগ্রত হলো। ভাবলো, যদি সত্যি অজ্ঞান হয়ে যায় তাহলে তো আমার পক্ষে এই ভারী দেহ ওয়াশরুম থেকে টেনে বের করা অসম্ভব। তাছাড়া লোকটা জানাজানি হয়ে গেলে অঘটন ঘটে যাবে। ভেবেই দ্রুত দরজা খুলে দিল। নাদিয়া দরজা খুলতেই কুটিল হাসি দিয়ে তড়িঘড়ি করে বের হয়ে আসলো দিগন্ত। চোখ টিপে বলল, কি ভেবেছিলে আমি অজ্ঞান হয়ে গেছি? আমি তো তোমার কথা শুনছিলাম আর লুঙ্গিটা ভালো করে বাঁধছিলাম। এই লুঙ্গি? বাসরাতে তুমি আমার কাছে লুঙ্গি পরে এসেছো? নির্লজ্জ বেশরম! যাও ট্রাউজার পরে এসো, নাইলে আমি কিন্তু। নাদিয়াকে আর কথা বলতে দিল না দিগন্ত। তার আগে ওর কোমর ধরে কাছে টেনে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ড পর ছেড়ে বলল, উফ, বেস্ট হ্যাপিনেস এটাতে। হানি, কত সুইট তুমি। চুমু না খেলে তো বুঝতামই না।
দিগন্তের আকস্মিক চুমুতে ভেবাচাকা খেয়ে গেল নাদিয়া। সব ভাষা তার হারিয়ে গেল। সেটা বুঝতে পেরে দুষ্টু হেসে নাদিয়ার পুরো মুখমণ্ডলে অসংখ্য চুমু এঁকে দিয়ে বলল, লুঙ্গি হচ্ছে পুরুষদের জন্য সবচেয়ে শান্তির বস্ত্র, এটাকে অপমান করা অনুচিত। আসো, তোমাকে আমার সৃষ্টি করা একটা ছাকানাকা কবিতা শোনাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বলেই নাদিয়ার কোমর ধরে কাছে টেনে মৃদুস্বরে বলল, লুঙ্গির শান্তি। আমার হানি শোনো কথা, লুঙ্গির মজা খাটে, যখন পড়ি তখনই পাই এক স্বর্গীয় শান্তি। প্যান্টের সাথে ঝামেলা কোমর খোঁচা দেয়, লুঙ্গি পরে বসলে হানি আরাম আসে গায়ে। হাওয়ার সাথে লুঙ্গি দোলে, মনে লাগে ছন্দ, পায়ের কাছে সরে যায়, খুলে যায় সব দ্বন্দ্ব। তুমি বোঝো না শোনাবো এ সুখের কি দাম, লুঙ্গি পরলে বুঝবে তুমি কিভাবে আসে আরাম। লুঙ্গি পরে বসলে আমি মনটা যায় হারিয়ে, প্যান্টে যা হয় না পাওয়া, লুঙ্গিতে সব পাওয়া যায়। তুমি হাসো বোকা বলো, তুমি জানো মোর কথা, লুঙ্গির মাঝে থাকে যে এক এক অমিল শান্তির পাতা। দিগন্তর মুখে লুঙ্গি দিয়ে এহেন কবিতা শুনে নাদিয়া সব ভুলে গিয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ল দিগন্তর বুকে। দিগন্ত তো খুশিতে আটখানা হয়ে নাদিয়ার নরম শরীরটা নিজের সাথে ভালো করে মিশিয়ে নিল। দিগন্তের গভীর ছোঁয়া ঈষৎ কেঁপে উঠল। নাদিয়া মৃদুস্বরে বলল, আমার প্রতিশোধ নেওয়া এখনো হয়নি দিগন্ত। দিগন্ত চোখ জোড়া বন্ধ করে বলল, এই ভয়ঙ্কর অনুভূতি নিয়ে কান ধরে উঠবোস করতে আমার ইচ্ছে করছে না, তাই আমি আজ তোমায় আমার সত্য প্রতিভা দেখাবো হানি। বলেই মুচকি হেসে নাদিয়াকে ছেড়ে ফোনে ইয়ো ইয়ো হানি সিং এর সেই বিখ্যাত গান চাললো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। গানের সাথে তাল মিলিয়ে লুঙ্গি ওলট পালট করে নাচতে থাকলো। এদিকে দিগন্তের এই পাগলামি কাহিনী দেখে হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল নাদিয়া। নাদিয়া যখন হাসতে হাসতে ক্লান্ত, প্রায় সেই সুযোগটাকেই কাজে লাগালো দিগন্ত। গান বন্ধ করে নাদিয়ার কাছে গিয়ে বসে মৃদুস্বরে বলল, আমি কিন্তু ভালো গানও গাইতে পারি, শোনাই? বলেই মমতাজের সেই বিখ্যাত গানটি গাওয়া শুরু করলো। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝায় কেমনে। নাদিয়ার এহেন সারা পেয়ে দিগন্ত তো খুশিতে শেষ। দুষ্টু হেসে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ওকে হানি, এখনই বোঝাবো তোমায়। বলেই নাদিয়াকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালো। অগণিত চুমুতে ভরিয়ে দিল নাদিয়ার মুখমণ্ডল। দিগন্তের হাত ধীরে ধীরে বিচরণ করলো প্রিয় অর্ধাঙ্গিনী সর্বাঙ্গে। পুরুষালী হাতের গভীর স্পর্শে অজানা অনুভূতির অগভীর সায়রে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলো নাদিয়া। অবশেষে হার মানল সেই মাতাল করা স্পর্শের কাছে, নিজেও তাল মেলাতে থাকলো ব্যক্তিগত জীবন সাথীর সাথে। দুজনের মধ্যে যেন ভালোবাসার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। স্বামী স্ত্রীর মিলনের রোমান্টিক মুহূর্তে একে অপরের কাছাকাছি এসে পরস্পরের হৃদস্পন্দনকে অনুভব করতে থাকলো। প্রতিটা স্পর্শ, প্রতিটা চুম্বন যেন একটা গভীর প্রেমের প্রমাণ হয়ে উঠল। রাতের নীরবতা যেন তাদের একান্ত মুহূর্তকে আরও বিশেষ করে তুলল। শরীরের প্রতিটা কনফিগারেশন, চোখের মায়া এবং হৃদয়ের বেদনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল। এই মুহূর্তে অনাবৃত দুটি দেহের প্রেম যেন আরও গভীর থেকে গভীর হতে থাকলো। শরীরের প্রতিটা কনফিগারেশন, চোখের মায়া এবং হৃদয়ের বেদনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল। এই মুহূর্তে অনাবৃত দুটি দেহের প্রেম যেন আরও গভীর থেকে গভীর হতে থাকলো। দীর্ঘ একটা রাত পেরিয়ে জানালা শুভ্র রঙা পর্দা ভেদ করে সূর্যের তীর্যক রশ্মি ছড়িয়ে পড়ল নাদিয়ার চোখের পাতায়। ঘুম ভেঙে গেল নাদিয়ার। সকালে ঘুমের মধ্যেই রশ্মি মনে হয় জ্বালাতন করে নাদিয়াকে, তাই তো সে নিজের রুমে মোটা খয়েরি রঙের পর্দা টানিয়েছিল। সূর্যের সোনালি আভা খয়েরি রঙা পর্দা ভেদ করে রুমটা আরো গাঢ় খয়েরি করে তুলত। বিরক্তিতে চোখ মুখ কুচকে চোখ জোড়া খুলে দিগন্তের দিকে তাকাতেই দেখলো নাক ডেকে ঘুমাচ্ছে সে। দিগন্তের এভাবে নাক ডাকা দেখে নাদিয়া হাসবে না কাঁদবে না রাগ করবে বুঝে উঠতে পারল না। অদ্ভুতভাবে তাকিয়ে ভাবল, গতকাল রাতে একটু ঘুমাতে দাওনি আমায়। রোম্যান্টিক টর্চার করে শরীরের নাজেহাল অবস্থা করেছো, বেহায়া নির্লজ্জ পুরুষ। আর এখন আরামে নাক ডেকে ঘুমানো হচ্ছে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। রাতে আমাকে জ্বালিয়েছো, এখন আমি তোমায় জ্বালাবো। বলেই নাদিয়া আশেপাশে তাকিয়ে দেখলো রুমের কর্নারে টেবিল সাইডে একটা আয়রন। নাদিয়া কুটিল হেসে সেখানে গিয়ে আয়রনের কেবল সুইচের মধ্যে ঢুকে সেটাকে হালকা গরম করলো। তারপর মুখে দুষ্টু হাসি লেপটে আয়রনটা দিগন্তের অর্ধনগ্ন পিঠে হালকা ছোঁয়াতেই ধরফরিয়ে উঠে বসলো দিগন্ত। আয়রনের তাপে পিঠের চামড়া মনে হয় পুড়ে গেল। দিগন্ত ভ্রুকুটি করে চিৎকার করে উঠল। নাদিয়া তৎক্ষণাৎ দিগন্তের মুখ চেপে ধরে বলল, ওই আগুন লাগেনি, এটা আয়রনের তাপ, আমি দিয়েছি। মানে তুমি আমাকে এভাবে চেকা দিলে কেন হানি? কি ক্ষতি করেছি তোমার? নাদিয়া কটমটিয়ে তাকিয়ে দিগন্তের মুখের সামনে আয়রন ধরে বলল, ও লেলে,
কিচ্ছু বোঝে না ল্যাদা বাবু, একদম সাধু সাজার চেষ্টা করবে না বলে দিলাম। কিন্তু সারা রাত আমার শরীর ব্যথা বানিয়ে এখন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ, তাই না? এই জন্যই তোমায় শাস্তি দিলাম। হকচকিয়ে গেল দিগন্ত, আমতা আমতা করে বলল, হাই হাই রে, এ তো দেখছি গুন্ডি মেয়ে বিয়ে করে এনেছি। ও আল্লাহ গো, বাঁচাও আমায়। আবারও মুখ চেপে ধরল নাদিয়া, তীব্র স্বরে বলল, আরেকটা কথা বলে মুখের ওপর এটা লাগিয়ে দেবো কিন্তু। আমার শরীর এখনো বিষের মতন ব্যথা করছে। বলেই মুখ থেকে হাত সরিয়ে নিল। দিগন্ত কিছুটা ভীতু সন্ত্রস্ত হয়ে বলল, আমার কোনো দোষ নেই হানি, নির্জন আমাকে বলেছিল ভালোবাসার মানুষের রাগ ভাঙাতে হলে রোমান্স করতে হয়, তাই করেছি। কিন্তু এখন থেকে ভদ্রভাবে সব কিছু হবে হানি। তুমি চাইলে এখনই তার নমুনা দেখাতে পারি। শুরু করি। আমার কিন্তু মুড অলরেডি চলে এসেছে। এলোমেলো নাইটিটা তোমাকে যা লাগছে না। বলেই ঠোঁট টিপে হাসলো দিগন্ত। ভ্যাবাচাকা খেয়ে গেল নাদিয়া, ভাবল, কি দ্বিধা বেহায়া পুরুষ! আয়রনের ছাকা খেয়েও মুখ দিয়ে লাগামহীন কথা বের হচ্ছে। নাদিয়ার ভাবনার মাঝে ওর কপালে গালে ঘাড়ে কয়েকটা টুপটাপ চুমু দিল দিগন্ত। বাঁকা হেসে বলল, হানি, আমার কিন্তু সত্যি মুড এসে গেছে। তুমি চাইলে প্রমাণ দেখাতে পারি। দিগন্তের কথা শুনে ঝগড়ুটে সুরে যখনই নাদিয়া কিছু বলতে যাবে তখনই দরজায় কেউ কড়া নাড়ল। সেদিকে তাকিয়ে দিগন্ত বিরক্তির সুরে বলল, যা, এখন আবার কে এলো? এখনই প্রমাণ দেখাতে যাচ্ছিলাম আর মাঝখানে শত্রুপক্ষর কাবাব মে হাড্ডি হলো। দূর, ভালো লাগে না। বলেই নাদিয়ার হাতে আবারও কয়েকটা চুমু দিল। তারপর নাদিয়ার বাহু ধরে কাছে টেনে গালে গলায় ঘাড়ে আরো গভীরভাবে চুম্বন করলো। মুচকি এসে বলল, একটু পর আবার জমিয়ে বাসর করবো। ওকে হানি, আপাতত রেস্ট করো। নাদিয়া হতভম্ব হয়ে কিছু বলতে যাবে তখনই দিগন্ত গা জ্বালানো হাসি দিয়ে ঝটপট বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখলো দিগন্তর বাবা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকালো দিগন্ত, ভ্রুকুটি করে বলল, বাবা তুমি এখানে? দিগন্ত তোমার দুঃসম্পর্কের চাচাতো ভাই। রিমনকে গতকাল রাতে কমিউনিটি সেন্টারের 3rd ফ্লোরে ওয়েটারদের চেঞ্জিং রুমে কেউ ভয়ঙ্করভাবে মার্ডার করেছে। হতাশা মিশ্রিত মুখমণ্ডল নিয়ে ভারী কিশোরে কথাগুলো বললেন সজীব চৌধুরী। আতঙ্কের ছাপ ফুটে উঠল দিগন্তের মুখমণ্ডলে। বিস্ময়ের স্বরে শুধালো, কিভাবে কি হয়েছে বাবা? তোমার কথা শুনে মাথাটা হ্যাং হয়ে গেল। সজীব চৌধুরী অতি সংক্ষেপে সেই নৃশংস খুনের বর্ণনা দিয়ে মুখমণ্ডল বিবর্ণ করে ফেললেন। তার চোখে মুখে ভেসে উঠছে চিন্তার ছাপ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই নিঃসঙ্গ খুনের ঘটনা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই সাথে রিমনের কুকর্মগুলো ভিডিও আকারে ফাঁস হয়ে গেছে। তুমি চেক করলেই দেখতে পারবে। দরজার অপর পাশ থেকে বাবা ছেলের কথাগুলো শুনে ভয়ে গায়ে কাটা দিয়ে উঠল নাদিয়ার। কি লোহমর্ষক ঘটনা! নাদিয়া বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ডাটা অন করে ফেসবুকের ভিডিও অপশনে ঢুকতেই তরতাজা নিউজটি চোখের সামনে ভেসে উঠল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার রিমনের কাটা লাশের ছবি সহ অপকর্মগুলো পুরো ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্সে এসে কেউ বলছে, এই চরিত্রহীন পুরুষকে এত নৃশংসভাবে হত্যা করার জন্য কিলারকে ধন্যবাদ। সেই কমেন্টে কিছু আবেগী মানুষ এসে অ্যাংরি রিয়াক্ট দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কেউ কেউ আবার সহমত প্রকাশ করছে। রিমনের এই ভয়াবহ মৃত্যুতে আত্মীয় স্বজনের মাঝে নেমে এসেছে একরাশ ভয় এবং আতঙ্কের ছাপ। এমত অবস্থায় কেউ বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আগ্রহী নয়। ছেলেটি খারাপ হলেও তাদেরই তো আত্মীয়। গম্ভীর স্বরে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলেন সজীব চৌধুরী। দিগন্ত চিন্তিত মুখ নিয়ে রুমে প্রবেশ করতে নাদিয়া রিমনের কুকর্মের ভিডিও থেকে শুরু করে সবকিছু দেখালো পুঙ্খানুপুঙ্খভাবে। সবকিছু দেখে দিগন্তর মাথা গড়িয়ে উঠল। আর দেখতে পারল না সে। তার মনে বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এত ভয়াবহ ভাবেও কেউ কাউকে খুন করতে পারে? ভেবেই ফোন হাতে নিয়ে নির্জনকে কল করলো। নির্জন অফিসের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল। তার মন আজ বেশ ফুরফুরে। দিগন্তের কল পেয়ে বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে রিসিভ করে হ্যালো বলতেই দিগন্ত গড়গড় করে সবকিছু নির্জনকে বলল। সবকিছু শুনে নির্জন তার কণ্ঠস্বর আকাশে চূড়ায় নিয়ে বলল, হ্যাঁ, কি বলিস? তাহলে পুলিশ তো খুনের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, তাই না? পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সাক্ষী ও প্রমাণ পায়নি। অপরাধী ভীষণ চতুর, মনে হয় সিরিয়াল কিলার। তুমি দেখলে তার শরীরে লোমকূপ দাঁড়িয়ে যাবে, কতটা ভয়ঙ্করভাবে হত্যা করেছে রিমনকে। কিন্তু ওর শরীরের কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, শুধু একটা চিঠি কবিতায় লিখে মানে লাশের পাশে রেখে গেছে, সেটাতেও হাতের কোনো ছাপ নেই।
ফরেনসিক রিপোর্ট থেকে ফলাফল শূন্য এসেছে। সবার মনে এখন আতঙ্ক বিরাজ করছে। আমার মনে হয় না পুলিশ এত সহজে এই ভয়ঙ্কর খুনিকে ধরতে পারবে। আর আজকে আমাদের রিসেপশনের আয়োজন ক্যান্সেল। নির্জন কপালে 4 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আমারও তাই মনে হয়। কিলারকে ধরতে পুলিশের অনেক বেগ পেতে হবে। ওকে আমি ভিডিওগুলো দেখছি। তোর লোমহর্ষক বিবরণ শুনেই তো আমার গায়ে কেমন কাটা দিয়ে উঠছে। তাছাড়া এই অবস্থায় তোদের অনুষ্ঠান ক্যান্সেল করে ভালোই করেছিস। ওকে, রাখছি, পরে কথা হবে। এই শোন, তুই একটু সাবধানে থাকিস। এইসব সিরিয়াল কিলাররা পথে ঘাটে রাত বিরাতে ঘুরে বেড়ায়। তুই রাতে বাইরে বের হবি না। অফিস করে সোজা বাসায় চলে যাবে। কুটিল হেসে নির্জন বলল, এমনভাবে বলছিস যেন তুই আমার বড় ভাই। ওকে, চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখবো। রাখছি। বলে কট করে ফোনটা কেটে দিল। চেয়ারে বসে পা জোড়া দুলিয়ে ফেসবুকের নিউজ ফিডে আজকে তরতাজা ভাইরাল ভিডিওটি দেখছে আর পৈশাচিক ভঙ্গিমায় হেসে উঠছে নির্জন। এই মুহূর্তে খুব তৃপ্তি পাচ্ছে সে। বিড়বিড় করে বলছে, তবুও মাটাটা মনের মতো হয়নি। আরো কুচু কুচু করে কাটতে পারলে বেটার হতো। যেখানে সবাই স্যাড রিয়েক্ট দিয়েছে অথবা অ্যাংরি রিয়েক্ট দিয়েছে, সেখানে নির্জনও বৃদ্ধাঙ্গুল প্রেস করে মুখে ডেভিল হাসি ঝুলিয়ে তাই দিল। রিমন খুনের উদ্ঘাটন করতে ব্যস্ত হয়ে পড়েছে সাংবাদিক সহ সকল পুলিশ সদস্য। সোশ্যাল মিডিয়া প্রবল আতঙ্কে উত্তপ প্রায়। এটাই স্বাভাবিক, যখন যেই ট্রেন্ড চালু হয় সেটা নিয়ে তপ্ত হয় সোশ্যাল মিডিয়ার প্রাঙ্গণ। নির্জন একটা ভিডিওতে ক্লিক করে দেখলো সাংবাদিকরা ঘিরে ধরেছে ওসি রিয়াদ হোসেনকে। নানা রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার সম্মুখে। ওসি তার হাতের ইশারা করে সবাইকে আশ্বাস দিয়ে বলেন, অপরাধী যতই চতুর হোক না কেন, একদিন না একদিন আমাদের কাছে আটক হবেই। আমরা আমাদের গোয়েন্দা ফোর্স এবং পুলিশ ফোর্স নিয়ে সর্বোচ্চ দিয়ে উদ্ঘাটন করার চেষ্টা করব। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী নিখুঁতভাবে মার্ডার করলেও আমাদের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। আমরা তার যথাযথ শাস্তির ব্যবস্থা করব। বলেই তিনি হনহন করে সেখান থেকে প্রস্থান করলেন। সবকিছু ঠান্ডা মাথায় করার আগে পাবলিক ফিগার ঠান্ডা করা অতীব জরুরি। সেটাই বুদ্ধিমত্তার সাথে করে দেখালেন ওসি রিয়াদ হোসেন। সাক্ষী প্রমাণ না থাকায় বিষয়টি আর জটিল রূপ ধারণ করেছে, সেটাই অনবরত প্রচার করছে সাংবাদিকগণ। সেগুলো দেখে পৈশাচিক হাসি দিল নির্জন, যেন সে খুব মজা পেয়েছে। নিউজ ফিড অফ করে বিড়বিড় করে আওড়ালো, যতই তুমি খোঁজো আমায়, ধরা দেব না পাখি। অন্ধকার রাজ্যে বসতি আমার, দেব তোমায় ফাঁকি। ফুরফুরে মন নিয়ে কবিতা আবৃত্তি করে যখনই ল্যাপটপে চোখ বুলাবে, তখনই ডেস্কের অপর পাশ থেকে মিষ্টি নারীকণ্ঠ ভেসে এলো। হ্যালো মিস্টার নির্জন, কেমন আছেন? আর এত খুশি খুশি লাগছে যে। বিরক্তিকর চেনা কণ্ঠস্বর পেয়ে ভ্রুকুটি করে তাকালো নির্জন। কপাল উঁচিয়ে বলল, আপনি এখানে কেন বর্ষা? কোনো কাজে এসছেন? উফ নির্জন, আমাকে বর্ষা বলবেন না প্লিজ। আমাকে ডাইনা বলে ডাকবেন। আমার প্রিয় মানুষজন আমাকে ডাইনা বলে ডাকে। বাঁকা হাসলো নির্জন, মৃদুস্বরে বলল, তা মিস ডাইনি, উপস সরি মিস ডায়না, আমার এখানে কি কাজ আপনার? ইস ন্যাকা, এমন ভাব করছেন যেন কিছুই বুঝেন না। আয়নার ওপাশ থেকে আপনাকে হাসি মুখে দেখে খবর নিতে এলাম। 1 বছর যাবত আমাকে ঘুরিয়ে যাচ্ছেন। এর মধ্যে কত বয়ফ্রেন্ড জুটিয়েছি, একজনকেও আপনার মতো লাগেনি। নির্জন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো উজ্জ্বল শ্যামবর্ণের মানবীর দিকে। উজ্জ্বল শ্যামরঙা শরীরে ফিনফিনে পাতলা শাড়ি পরেছে এই নারী। শরীরের স্পর্শকাতর জায়গাগুলো যেন আরও ফুলে ফেপে উঠেছে। দেখে মনে হচ্ছে যে কোনো পুরুষকে এক দর্শনে আকর্ষণ করার চেষ্টায় মাঠে নেমেছে এই রমণী। কিন্তু এই বেহায়া চরিত্রের নারীর উপর এই মুহূর্তে ঘৃণা ছাড়া কিছুই আসছে না মনে। নির্জনের অফিসের কলিগ বর্ষা, অফিসের এমডি থেকে শুরু করে সিনিয়র জুনিয়র পুরুষদের ক্রাশ গার্ল সে। ইতিমধ্যে একজনের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে সে। বোকা প্রেমিকটি বিজনেসের কাজে দেশের বাইরে গেলেই শুরু হয় তার উত্তেজনাপূর্ণ রঙ্গলীলা। পচা পানিতে মাছির মতো ভনভন করা অধিকাংশ পুরুষ জাতির স্বভাব। বর্ষার এহেন কাণ্ডে মজা পায় সবাই, সুযোগের সদ্ব্যবহার করে লুটে নেয় তার সর্বস্ব। সেই নারীটিও যেন তার খায়েশ মিটিয়ে পরম তৃপ্তি পায়। নির্জনের গম্ভীর অ্যাটিটিউড আর স্ট্রং পার্সোনালিটির মোহে পড়েছে এই নারী, কিন্তু সে জানে না এই মোহে যে একবার পড়বে তার জীবনে শুরু হবে ভয়াবহ তাণ্ডবলীলা। তার জন্য ধ্বংস অনিবার্য। গত 1 বছরেও ঘুরঘুর করে পাত্তা পায়নি নির্জনের কাছে। সেকেন্ড হ্যান্ড দ্রব্য বরাবরই ঘৃণা করে নির্জন। সেখানে এই রমণী তো কত শত নোংরা পানিতে গা ভাসিয়েছে। একজনের সাথে স্থায়ীভাবে রুম ডেট করেও খায়েশ যেন তার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে পুরুষদের একা দায়ী করলে হবে না, তাদের পরকীয়ার পেছনে সমানভাবে নারীরাও দায়ী। কারণ তারা আশকারা না দিলে পুরুষরা তো আর গাছের সাথে প্রেম করবে না। ভেবেই ভেতর থেকে ছি শব্দ বেরিয়ে এলো নির্জনের।
কিছু বললেন নির্জন? ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করলো বর্ষা। নির্জন গম্ভীর স্বরে বলল, আমি এখন একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রেডি করবো মিস বর্ষা। আগামীকাল প্রেজেন্টেশন আছে, সো প্লিজ লিভ নাও। নির্জনের অবহেলা মানতে পারল না বর্ষা। মনের মধ্যে জেদ চেপে বসলো। অনেক সহ্য করেছে সে। উজ্জ্বল শ্যামরঙায় পুরুষের এত অ্যাটিটিউড কিসের? অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমি, ব্যাস আর নয়। এই মানবকে আমার করেই ছাড়বো। এক মনে পণ করে বাঁকা হাসলো বর্ষা। নির্জনের কিছুটা কাছে এসে টেবিলে মাউসে থাকা নির্জনের ডান হাতের উপর তার ঝিকিমিকি রঙের নেল পালিশ পরা কোমল হাত রেখে ঠোঁট কামড়ে মোহনীয় স্বরে বলে, নির্জন, একবার কি আমার বিষয়টা ভেবে দেখা যায় না? আমি তো নিজেই আপনাকে সুযোগ করে দিচ্ছি। যেখানে আমার রূপে মুগ্ধ সবাই, সেখানে আমি আপনার কাছে ঘুরছি। এইটা তো আপনার সৌভাগ্য। আমি জানি আমার এই হট ফিগারের প্রেমে আপনিও ঘায়েল। প্লিজ এখন এটা বলবেন না যে আপনি আমায় পছন্দ করেন না। এইটা নাকি একবার বলে দেখুন, নির্দ্বিধায় আপনাকে সঁপে দিবে আপনার কাছে। আর কাউকে লাগবে না আমার। যে লিভ ইন রিলেশনশিপে আছি আমি, সেটা ব্রেকআপ করে আপনার কাছে চলে আসবো। প্রমিস? বর্ষা নির্জনের হাতের উপর এভাবে হাত রাখায় নির্জনের মাথার উপর বিধ্বংসী পোকাগুলো অলরেডি কিলবিল করে উঠেছে। কত বড় সাহস! যেখানে ছেলেদের থেকেও নিজের শরীরকে দূরে রাখে নির্জন, সেখানে এই নোংরা নারীর নোংরা হাতের স্পর্শ পেল না। অনেক সুযোগ দিয়েছে নারীকে। তার বয়ফ্রেন্ড মাথা মোটা হলেও নির্জন অতি বিচক্ষণ। বিশ্বাসঘাতক নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে হবে বিশ্বাসঘাতকতা দিয়ে। তবে এইবারের খেলাটা একটু ইউনিক হতে হবে। মজা করে নিখুঁতভাবে খেলার জন্যে শুনশান জায়গা বেছে নিতে হবে। ভাবতেই নির্জনের মন আর হৃদয় একসাথে বলে উঠল, এই নিকৃষ্ট রমণী তোমার হাতে হাত রেখেছে, যেখানে শুধু তোমার প্রেয়সীর স্পর্শ থাকবে। কিন্তু এই রমণী তোমাকে স্পর্শ করে ভয়ঙ্কর অপরাধ করেছে। তাকে তুমি নদীর ধারে শাস্তি দিবে। হ্যাঁ, নদীর তীরে খোলামেলা পরিবেশে এই রমণীর ভয়ঙ্কর শাস্তি হবে। তোমাকে প্ল্যানগুলো বলে দিচ্ছি। বলেই মন এবং হৃদয় তাদের পৈশাচিক প্ল্যান সম্পর্কে বলল। প্ল্যানটি নির্জনের ভীষণ মনে ধরল। অস্ফুট স্বরে বলে উঠল, ওকে, ডান। নির্জনের মুখ নিঃসৃত ডান কথাটা শুনে খুশি হয়ে গেল বর্ষা। লাজুক হেসে বলল, কোথায় কখন আসতে হবে? ইস, কত উত্তেজিত তুমি! সত্যি আমি খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দর রমণী আমি ভালোবেসেছে। এতদিন বুঝতে পারিনি, তাই এক্সট্রিমলি সরি, তাই না? নির্জনের মুখে একই সাথে তুমি এবং যায় না শুনে ভীষণ খুশি হলো বর্ষা। নির্জনের হাত আরেকটু জোরে চেপে ধরে ঠোঁট কামড়ে আশেপাশে চোখ বুলিয়ে মেকি স্বরে বলল, আমার আর তর্স হয়েছে না নির্জন। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষায় আমার। তাহলে আজকেই হয়ে যাক। ছি, কি বেহায় নিকৃষ্ট চরিত্রের নারী! সমাজের আনাচে কানাচে আমার অসংখ্য নারী লুকিয়ে আছে। কেউ চাক্ষুষ ঘুরে বেড়ায়, অথবা কেউ পর্দার আড়ালে লুকিয়ে থাকে। ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল নির্জন। বাম হাত দিয়ে বর্ষার হাত সন্তর্পণে সরিয়ে মুচকি হেসে বলল, আমার আর দর্শ হয়েছে না ডায়না। এতদিন নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু আজ আমি ব্যর্থ। হার মানলাম তোমার কাছে। তোমার ভরা যৌবনের অতল গব্বর আমি হারিয়ে যেতে চাই। আজ রাতে নদীর তীরে আমাদের নিষিদ্ধ মধু চন্দ্রমা করতে চাই। তুমি কি রাজি? ভীষণ খুশি হলো বর্ষা। নির্জনের এক একটা কথায় যেন কাটার মতো শিহরণ বয়ে গেল বর্ষার সর্বাঙ্গে। হাসি মুখে বলল, ও কি নির্জন? নির্জন মুচকে এসে কখন কোথায় আসতে হবে সবকিছু বুঝিয়ে বলল। তারপর বলল, ফোনটা বাসায় রেখে আসবে। ভুলেও কোনো ইলেকট্রনিক ডিভাইস আনবে না। বলতে যায় না, দেয়ালেরও কান আছে। তোমার এই ভয়ঙ্কর রূপের সুন্দর পার্সোনালিটির প্রেমেই তো আমি পড়েছি। তারপর নির্জনের সাথে আরো কয়েক মিনিট কথা বলে চলে গেল বর্ষা। সেদিকে তাকিয়ে শয়তানি হাসি দিল নির্জন। এদিকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে রিমনের লোহমর্ষক হত্যাকাণ্ড দেখে খুব ভয় পেয়ে গেছে নিধি এবং তোহা। ডাইনিং টেবিলে খেতে বসে বাবা মায়ের সাথে সেগুলো নিয়ে আলোচনা করছে। খাওয়া দাওয়া সম্পন্ন করে টিভিতে নিউজ দেখছেন রফিক মির্জা। আজ সাংবাদিক জীবন থেকে অবসর না নিলে হয়তো তিনিও কয়েকটি যুক্তিযুক্ত লাইন লিখতেন খবরের পাতায়। তোহা রুমে গিয়ে মাহিরের সাথে সবকিছু শেয়ার করলো। সকালের নিউজটি মাহিরও দেখেছে, তাই সেও তোহার সাথে একই আলোচনায় মগ্ন হলো। আজ দুজনের মধ্যে নেই কোনো রোমান্টিক কথোপকথন। দুজনাই দীর্ঘ সময় একই ঘটনা বারবার রিপিট করলো। এর অন্যতম কারণ হলো ছেলেটি দিগন্তের দূর সম্পর্কে চাচাতো ভাই। নাদিয়া নিধিকে ফোন করে সবকিছু জানিয়েছে। নিধি রিমনের কাটাছেঁড়া বিভৎস শরীর দেখে অর্ধ কোমায় চলে গেছে। নির্জনকে অনবরত কল করে যাচ্ছে, কিন্তু এখনও নির্জনের ফোন বন্ধ। বর্ষা চলে যাওয়ার পর নির্জন ফোন অফ করে দিয়েছে, কারণ তার মাথায় চলছে ভয়ঙ্কর খুনের পরিকল্পনা। বিরক্ত এবং কিছুটা চিন্তিত হলো নিধি। ভাবলো, বাসার ঠিকানাটাও জানি না, নইলে ঠিক তার বাসায় গিয়ে হাজির হতাম। উফ, আমাকে চিন্তা রেখে সে কি সুখে আছে? রাত 10:30।
নদীর তীর থেকে কিছুটা দূরে কুচকুচে কালো রঙের গাড়ির মধ্যে বসে আছে দুই যুবক যুবতী। নীরবতা ভেঙে নির্জন বলল, তুমি খুব সুন্দর লাগছে ডায়ানা। বেগুনি রঙের সিল্কের শাড়িতে বেশ মানিয়েছে তোমার। তোমাকেও খুব হ্যান্ডসাম লাগছে নির্জন। ব্ল্যাক টি শার্ট, হোয়াইট জিন্স, রেমিটেন্স চশমায় তোমার অল টাইম হট লাগছে। আচ্ছা, প্রায় 10 মিনিট হতে চললো আমরা এখানে আছি। এখনই কি ড্রাইভিং সিটে বসে থাকবে? ব্যাক সিটে যাবে না? বাঁকা হাসলো নির্জন, রহস্যময় হাসি দিয়ে বলল, হুম, অনেকদিন পর গাড়িটা আমি বের করেছি শুধু তোমার জন্য ডায়ানা। সাধারণত আমি বাইক নিয়ে ঘুরতে বেশি কমফোর্টেবল ফিল করি, বাট তুমি যেহেতু আছো তাই গাড়ির ব্যাক সিট অতীব জরুরি। কিন্তু তার আগে আমরা একটা মজার গেম খেলবো, বলো রাজি? বর্ষা এক্সাইটেড হয়ে বলল, হুম, অবশ্যই রাজি। ওকে, আমি তোমাকে 3টা ধাঁধা জিজ্ঞেস করব। যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে বিভিন্ন ডার্ক স্টাইলে আজ রোমান্স হবে, আর যদি না বলতে পারো তাহলে নরম রোমান্স হবে। ও নটি বয়, তুমি তো ভীষণ দুষ্টু। চেহারা দেখলে একদমই বোঝা যায় না। ওকে, বলো শোনো। নাম্বার 1, আমি আগুনের মতো গরম, আবার বরফের মতো শীতল। আমাকে পান করলে আমি তোমার জীবন নেই, কিন্তু সবে আমাকে নিয়ে জীবন বাঁচায়। আমি কে? নাম্বার 2, আমার কোনো শরীর নেই, কিন্তু আমি তোমার জীবন ছুঁয়ে দেখতে পারি। আমি নীরব, কিন্তু যখন আসি তখন সবাই ভয় পায়। আমি কে? নাম্বার 3, আমি অন্ধকারের সন্তান, আলোয় দেখা যায় না। যখন আমি তোমার কাছে আসি তুমি আর অন্য কিছু দেখতে পাও না। আমি কে? উত্তরগুলো ঝটপট বলে দাও শোনা। নির্জনের এহেন ধাঁধায় বোকা বনে গেল বর্ষা। সে তো ভেবেছিল নির্জন কোনো সহজ রোমান্টিক ধাঁধা বলবে, কিন্তু এগুলো তার মাথার উপর দিয়ে গেল। আমতা আমতা করে বলল, আবার বলো শোনা। এত কঠিন ধাঁধা আমার মাথার উপর দিয়ে গেল। নির্জন মুচকি হেসে আবারও বলল, কিন্তু উত্তর দিতে পারল না বর্ষা। নির্জন জানতো এতটা সূক্ষ্ম বুদ্ধি এই রমণীর নেই, ভেবে কুটিল হেসে বলল, ওকে ফাইন, এসব বাদ দাও, এখন আমরা চোর পুলিশ খেলবো। বলেই পকেট থেকে 4টা ভাঁজ করা ছোট কুপন বের করলো। বর্ষার সামনে হাত রেখে বলল, এখানে 4টি কুপনে চোর পুলিশ লেখা আছে। যে পুলিশ পাবে সে যে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে, আর যে চোর পাবে সে সব প্রশ্নের সঠিক উত্তর দেবে। বর্ষা মুচকি হেসে বলল, তুমি কত রোমান্টিক নির্জন, কত কিছু আয়োজন করেছো আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ সো মাচ। বলেই একটা কুপন ধরে ভাঁজ খুলতে ভীতু দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে বলল, নির্জন, আমি চোর পেয়েছি। নির্জন অভিজ্ঞ সম্পন্ন হাসি দিয়ে বলল, আমি পুলিশ পেয়েছি। সো দ্য গেম ইজ স্টার্ট নাও। 3, 2, 1 স্টার্ট। তোমাকে আমি মোট 3টে সহজ প্রশ্ন করব, আশা করি সঠিক উত্তর দিবে। 1, এই পর্যন্ত কয়জনের সাথে রিলেশন করেছ? 2, কয়জনের সাথে ফ্লার্ট করেছ? 3, কয়জনের সাথে ফিজিক্যাল রিলেশন করেছ? নির্জনের এহেন প্রশ্নে থতমত খেয়ে গেল বর্ষা। সে ভাবতেও পারেনি নির্জন তাকে এমন প্রশ্ন করবে। মুখমণ্ডল মলিন করে ভীতু দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো প্রশ্ন করো নির্জন, এই মুহূর্তে এইগুলো বলে মুডটা নষ্ট করতে চাই না। নির্জন মুচকি হেসে বলল, দেখো ডায়না, তুমি আমার নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। আমি চাই আমাদের মধ্যকার সম্পর্কের সূচনা সত্যের মাধ্যমে শুরু হোক, আর সত্যের মাধ্যমে শেষ হোক, যেখানে কোনো লুকোচুরি থাকবে না। আমি তোমার সাথে এখন যা করব সেগুলো করার আগে তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। আমি আমার ব্যক্তিগত কথা তোমায় বলবো, আমার অভ্যাসগুলো সম্পর্কে তোমায় ডিটেলস বলবো। এখন তুমি বলো, ডোন্ট ওয়ারি, যেহেতু তোমার মন থেকে আমার ডার্ক প্যালেসে বেঁধে রাখতে চাইছে, তাই তোমাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। নির্জনের কথায় আশ্বস্ত হলো বর্ষা। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, সত্যি নির্জন, তুমি খুব ফ্রি মাইন্ডেড, সবার থেকে আলাদা। তোমার মতো যদি আমার বাকি বিহেভগুলি আমাকে এভাবে স্বাধীনতা দিত, তাহলে কারোর সাথে আমার ব্রেকআপ হতো না। এনিওয়ে, আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। এই পর্যন্ত মোট 13 জনের সাথে আমি রিলেশন করেছি। ফার্স্ট করেছি ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং টিকটক মিলিয়ে 140+ ছেলেদের সাথে। তবে বেশি দিন করতাম না, মেসেঞ্জারে মজা লুটে টাকা নিয়ে ব্লক করে দিতাম। সত্য কথা হলো, আমার বয়ফ্রেন্ডদের অগোচরে ইন্টিমেট হয়েছি 4 জনের সাথে, তবে সবার সাথে 2বার করে। তার বিনিময়ে অনেক টাকাও পেয়েছি। বলেই চোখ জোড়া নিচু করে ফেলল বর্ষা। শেষের উত্তর শুনে নির্জন ভ্রুকুটি করে বলল, এর মানে 4 জনের সাথে 2 রাত করে কাটিয়েছ, অর্থাৎ মোট 8 রাত কাটিয়েছ। ও গুড জব, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ইনফরমেশন সোনা।
নির্জন, তোমাকে ভরসা করে সবকিছু বললাম। এর আগে কখনো কাউকে আমি ব্যক্তিগত বিষয় বলিনি। আমি তোমার প্রতি কতটা সিরিয়াস নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার আমাকে মেনে নিতে তোমার কোনো সমস্যা নেই তো? বলেই করুণ দৃষ্টিতে তাকালো বর্ষা। নির্জন মুচকি হেসে বলল, না শোনো, কোনো সমস্যা নেই, আমি তোমার প্রতি ডার্ক সিরিয়াস। আচ্ছা নির্জন, তুমি সবসময় সবকিছুতে ডার্ক শব্দটাও ইউজ করো কেন? ছোটবেলায় অন্ধকার আমি খুব ভয় পেতাম। আলো ছিল আমার ভীষণ প্রিয়, কিন্তু একটু বড় হওয়ার পর কোনো এক অজানা কারণে ধীরে ধীরে অন্ধকার আমার ভীষণ প্রিয় হয়ে উঠল। আর তারপর থেকে আলো অপেক্ষা আধার আমি বেশি পছন্দ করি। পাখি শিকার থেকে শুরু করে সবকিছু আমি আমার আধার রাতেই করি। এই যেমন আজকেও করব। মানে? বুঝলে না, আজ রাতে তোমার শিকার করে আমার ডার্ক লাইফের সাথে তোমাকে ভালোভাবে পরিচয় করে দেব। মিষ্টি হাসলো বর্ষা। কানের কাছ থেকে ছোট ছোট চুল সরিয়ে অক্ষি যুগল নিচে নামিয়ে লাজুক হেসে মৃদু স্বরে বলল, আমি তোমার ডাক রাতের সবচেয়ে সুন্দর কাহিনী হতে চাই নির্জন, যেখানে থাকবে তুমি আর আমি আর আমাদের ডার্ক রোমান্স। উফ। বাঁকা হাসলো নির্জন। হাসকি ভয়েসে বলল, অবশ্যই তাই না? তার আগে আমরা এখন আবারও চোর পুলিশ খেলবো। বোকা বনে গেল বর্ষা। অস্ফুট স্বরে বলল, সে কি, এখনো খেলবে? এগুলো খুব বোরিং লাগছে জান, প্লিজ ব্যাক সিটে চলো। কই শোনো, আমার তো একটু বোরিং লাগছে না। ডার্ক রোমান্স করার আগে ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার, যেন তোমার লজ্জা পুরোপুরি ভেঙে যায়। আমি চাই না আমার সামনে তোমার ছিটে ফোটা লজ্জা অবশিষ্ট থাকুক। আমি তোমার সর্বস্ব লুটে নিয়ে নিজেকে পরিপূর্ণ করতে চাই। তাই বলে এই বাচ্চাদের খেলা করে? এটাতেই তো মজা। শোনা, একটু বড় হওয়ার পর থেকে আমি কানামাছে চোর পুলিশ এগুলো খেলতে ভীষণ পছন্দ করি, তবে একটু ইউনিক স্টাইলে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটু পর তুমিই বলবে। সারা জীবন যদি এই খেলা খেলতাম তাহলে সেটাই সবচেয়ে কল্যাণকর হতো। যাই হোক, সমালোচনা না করে আমরা আরো কিছুক্ষণ খেলি। চলো শুরু করি। বলেই নির্জন আবারও 4টা কুপন মুষ্টিবদ্ধ করে ঝাঁকিয়ে বর্ষার সামনে হাত রাখলো। বর্ষা মুচকি এসে একটা কুপন তুলে ভাঁজ খুলতেই মন খারাপ করে বলল, নির্জন, আমি আবারও চোর পেয়েছি। নির্জন রহস্যময় হাসি দিয়ে কুপনের ভাঁজের উপর কলম দিয়ে ছোট করে ফোঁটা দেওয়া লাল বিন্দুটির দিকে তাকিয়ে বলল, আমি পুলিশ পেয়েছি। থানায় ভুজাকৃতির টেবিলে মুখোমুখি বসে আছে ওসি রিয়াদ হোসেন, রিমনের বাবা মা এবং বড় ভাই। আর তাদের সাথে পাশের চেয়ারে বসে আছেন সজীব চৌধুরী এবং তাদের পাশের চেয়ারে বসে আছে একজন 24 বছরের তরুণী। চেহারায় তার বিষণ্ণতা এবং রুক্ষতার ছাপ স্পষ্ট। ফোলা ফোলা চক্ষুদয় দেখেই বোঝা যায় সে প্রচুর কেঁদেছে। তার কারণটাও এতক্ষণে সবাই জেনে গেছে। রিমনের পরিবার মাথা নিচু করে অসহায় ভঙ্গিমায় বসে আছে। সজীব চৌধুরী নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে তরুণীর দিকে। মেয়েটার চোখে মুখের অবস্থা নাজেহাল। কোলে রয়েছে 5.5 মাসের ফুটফুটে ছেলে সন্তান। বাচ্চাটি কাঙ্ক্ষিত ও খাবারটা খাওয়ার জন্য মায়ের আঁচলে বারবার তার ছোট ছোট হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে নিশ্চুপ সেই নারী বাচ্চাটিকে খাবার দেওয়ার জন্য অপ্রস্তুত, কারণ তার দিকে একজোড়া পুরুষালী চোখ তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মেয়েটিকে রিয়াদ হোসেন বললেন, সবকিছুতে শুনলাম আপনাকে রিমন 2 বছর আগে বিয়ে করে আপনার বাবার বাড়িতে রেখেছে, আর এটাও বলেছে ভালো চাকরি পেলে আপনাকে তার বাড়িতে নিয়ে আসবে। কিন্তু উনি তো এখন এই পৃথিবীতে নেই। এখন আপনি কি চাইছেন? তরুণীটি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে তীব্র স্বরে বলল, আমি আমার এবং আমার বাচ্চার অধিকার চাইছি। আমার মা অসুস্থ, বাবা মানুষের খেতে ফসল ফলিয়ে কোনো রকম দিন আনে দিন খায়। এমন অবস্থায় আমার বাচ্চার ভরণ পোষণ চালাতে আমার পরিবার হিমশিম খাচ্ছে। আমি চাই রিমনের বাবা মা আমাকে এবং তাদের নাতিকে মেনে নিয়ে তাদের বাসায় আমাদের জায়গা দিই। আমি আমার স্বামীর নেতিবাচক চরিত্র নিয়ে কখনোই কোনো কথা বলবো না। আমি শুধু চাই আমার বাচ্চা তার ন্যায্য অধিকার যেন ফিরে পায়। ওসি কিছু বলতে যাবেন তার আগে রিমনের মা চেয়ার থেকে উঠে তরুণীর কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বললেন, হ্যাঁ মা, আমি মেনে নিলাম তোমায় এবং আমার নাতিকে। তুমি আমাদের বাসায় চলো বৌমা। আমার ছেলের কুকর্মের সাজা কেন তোমরা পাবে? ওর এতটা অধঃপতনের পেছনে আমরাও সমানভাবে দায়ী। আমরা যদি ওকে সঠিকভাবে শাসন করতাম তাহলে আমাদের আজ এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। বলেই তিনি বাচ্চাটার মুখমণ্ডলে অসংখ্য চুমু এঁকে দিলেন।
রিমনের মায়ের কথায় তার স্বামী এবং সন্তানও সাই জানালো। সেই সাথে সহমত পোষণ করলেন সজীব চৌধুরী ও রিয়াদ হোসেন। মুচকি হেসে বললেন, ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। আপনারা এখন নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন। আপনার ছেলের কেস নিয়ে আমরা সর্বোচ্চ দিক তদন্ত করব। আশা করি আপনারা আমাদের উপর ভরসা হারাবেন না। আর একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে প্রেস মিডিয়াকে অ্যাভয়েড করে চলুন। এদের বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের তদন্ত থেকে মনোযোগ হারিয়ে ফেলি। রিয়াদ হোসেনের কথায় সায় জানালেন রিমনের পরিবার। তারপর তারা বিদায় নিয়ে চলে গেলেন নিজ গন্তব্যে। বাসার ড্রয়িং রুমে সোফায় বসে সজীব চৌধুরী সংক্ষেপে তার পরিবারের কাছে আজকের ঘটনা বর্ণনা করলেন। সোফার এক কোণে বসে ঘোমটার আড়ালে নাদিয়া সবকিছু শুনে মনে মনে বলল, ছি, কতটা নিকৃষ্ট মানুষ সে। সেই খুনিকে সামনে পেলে এখন অনেকগুলো ধন্যবাদ জানাতাম। এদের মতো বিষাক্ত কীট আক্রমণের আজ তরুণীরা রাস্তায় পর্দা পরে হেঁটে যেতেও ভয় পায়। যত সব নরপিশাচের দল। নাদিয়ার থেকে কিছুটা দূরত্বে বসেছে দিগন্ত। রুমের মধ্যে সারাক্ষণই ঠোঁটকাটা কথা বলে নাদিয়াকে জ্বালিয়ে ফেললেও বাবা মায়ের সামনে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে। চিন্তিত স্বরে দিগন্ত বলে, বাবা, প্রথমে রিমনের জন্য খুবই আফসোস হলো, এখন কেন জানি আফসোসটা একটু হচ্ছে না। ওর জন্য এই শাস্তি প্রাপ্য ছিল, যেমন কর্ম তেমন ফল। দিগন্তের কথায় সহমত পোষণ করলেন তার মা। রাতে খাওয়া দাওয়া শেষ করে দিগন্ত এবং নাদিয়া রুমে গেল। দিগন্ত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে, এমন সময় নাদিয়া ঝগড়াটে স্বরে বলে উঠল, দেখেছো কত নোংরা পুরুষ। 2 বছর আগে গোপনে বিয়ে করেও কতগুলো মেয়ের সাথে পরকীয়া করেছে। আমার তো এখন কোনো পুরুষ জাতিকে বিশ্বাস হয় না, সব একরকম চরিত্রহীন। নাদিয়ার এহেন কথায় তেতে উঠল দিগন্ত। ফোন একপাশে রেখে কপট রাগ দেখিয়ে বলল, সব পুরুষের মধ্যে কিন্তু আমিও পড়ি হানি। বুঝে শুনে কথা বলো। তো আমি কি তোমাকে তাদের থেকে আলাদা করে বলেছি? ঝগড়ুটে সুরে বলল নাদিয়া। দেখো হানি, একদম আমার ভার্জিনিটি নিয়ে কথা বলবে না। আমি পিওর ভার্জিন প্রো ম্যাক্স। অবশ্য গত রাতে তুমি আমার সতীত্ব কেড়ে নিয়েছো। না হলে মেডিকেল টেস্ট করে তোমাকে রিপোর্ট দেখাইতাম। কি আমি তোমার সব কিছু কেড়ে নিয়েছি নাকি তুমি নিয়েছো? এখনো আমার পুরো শরীরের জায়গাগুলোতে তোমার লাভ বাইটের দাগ স্পষ্ট। উফ, দাগগুলো এখনো কালশিটে বর্ণ ধারণ করেছে। মিথ্যুক কোথাকার। দিগন্ত গলা খাকারি দিয়ে বলল, এগুলো তো ভালোবাসা, গভীর চিহ্ন হানি। সামনে আরো কত কি করবো, এখন নতুন তো তাই একটু কামড় দিয়েছি। বলে অন্যদিকে তাকে ঠোঁট টিপে হাসলো দিগন্ত। নাদিয়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রুক্ষ স্বরে বলল, লুচু কোথাকার, মাথার মধ্যে শুধু নেগেটিভ চিন্তার বস্তা নিয়ে ঘোরে। এই দেখো, তুমি কিন্তু আবার আমার বিশুদ্ধ ভার্জিনিটিতে আঘাত করছো। এটা কি বলা হয় মানসিক নির্যাতন। আর এর জন্য আমি আদালতে এখন তোমাকে কাঠগড়ায় শাস্তি পেতে হবে। সেই শাস্তির নাম হচ্ছে হট রোম্যান্টিক শাস্তি। বলেই নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেল। এদিকে দিগন্তের ভারী কি শরীর নাদিয়ার উপর ছেড়ে দেওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। উফ উফ শব্দ করে বলল, প্লিজ দিগন্ত, আমার উপর থেকে উঠে যাও, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কিছুটা সরে গিয়ে নাদিয়ার বিউটি বনে গভীর চুম্বন দিয়ে দিগন্ত দুষ্টু হেসে বলল, সেই শাস্তির নাম হচ্ছে এখন থেকে প্রতিদিন রাত মিলিয়ে অসংখ্যবার তোমাকে এই 70 কেজির ওজন ভার সহ্য করতে হবে হানি। এটাই তোমার শাস্তি। বলেই নাদিয়ার ঘাড়ে মুখ গুজল দিগন্ত। ধীরে ধীরে প্রিয় অর্ধাঙ্গিনীকে নিয়ে আবারও প্রেম সায়রে ডুব দিল। নাদিয়া ফেরাতে পারল না তার প্রিয়তমকে। কি করে ফেরাবে এই মাতাল করা ভালোবাসার স্পর্শকে? ধীরে ধীরে এসেও তার অর্ধাঙ্গের সাথে ভালোবাসার রং মিশেলে তলিয়ে গেল। বেলকনির দোলনায় মন খারাপ করে বসে আছে নিধি। ভীষণ ও মন নিয়ে একটার পর একটা মশা মারছে আর নির্জনের ফোনে লাগাতার ফোন করে যাচ্ছে। কিন্তু অপর পাশ থেকে মিষ্টি স্বরে বারবার সুইচ অফ বলে ওঠা নারীটির কণ্ঠ শুনতে শুনতে মন বিষিয়ে উঠেছে তার। তোহা কয়েকবার নিধির কাছে এসে ওকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। এটাও বুঝিয়েছে যে নির্জন ভাইয়ের হয়তো ফোন নষ্ট হয়ে গেছে, তাই যোগাযোগ করতে পারেনি। নিধি অভিমান স্বরে বলছে, ইচ্ছে থাকলেই উপায় হয়, চাইলেই অন্য কারো ফোন থেকে যোগাযোগ করতে পারতো। নিধির যুক্তিযুক্ত কথায় হার মানল তোহা। ওর মানসপটে বারবার ভেসে উঠছে ফেসবুকের ভিডিও ক্লিপে দেখা রিমনের বিভৎস কাটা লাশের চিত্র। শুকনো ঢোক গিলে তোহা নিজের মনকে কন্ট্রোল করে ভাবল, না, এই মুহূর্তে মাইন্ড চেঞ্জ না করলে আমি পাগল হয়ে যাব। কি করা যায়, কি করা যায়।
কয়েক সেকেন্ড ভাবতে তুহার মাথায় দারুণ একটা আইডিয়া এলো। ন্যানো সেকেন্ডে পুলকিত হলো তুহার মন। টেবিলে গিয়ে নিধির কিনে আনা পিঙ্ক কালারের পেপার দেখে হাসি মুখে বলল, আপু ভালোই করেছে এগুলো কিনে এনে। এখন আমি আমার প্রিয় প্রেমিক পুরুষকে চিঠি দিতে পারবো। বলে কয়েক মিনিট ভেবে চেয়ারে বসে কলম নিয়ে মনের মাধুরী মিশিয়ে লিখতে শুরু করলো। প্রায় 15 মিনিট চিঠি লেখা শেষ করে কয়েকবার পরীক্ষার খাতা দেখার মতো রিভাইজ দিল। তারপর খুশি মনে নিজের লেখা চিঠি শেষবারের মতো বিড়বিড় করে পড়তে থাকলো। প্রিয়তম স্বপ্ন পুরুষ, আপনার দেওয়া নীল চিরকুটটি পড়ে আমার হৃদয় যেন কেঁপে উঠল। আপনি যে ভাষায় আমাকে প্রকাশ করেছেন তা আমার কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছে। আপনি যে আমাকে স্বপ্নে ছাড়েনি বলে রাখেন, তাতে আমি যেন নিজেকে আরও বেশি বিশেষ মনে করি। আপনি আমার জীবনের প্রতিটি স্বপ্নের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপনার ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। আপনার প্রস্তাবের জবাব দেওয়া আমার পক্ষে খুবই সহজ, কারণ আমি প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে কাটাতে চাই। আমি চাই আমরা একসঙ্গে সেই গল্প লিখি যা একদিন আমাদের সন্তানের কাছে গর্বের সঙ্গে বলতে পারবো। আপনি যে আমাকে জীবনের সহযাত্রী হিসেবে পেতে চান তা আমার জন্য এক পরম সৌভাগ্য এবং সম্মানের বিষয়। আমি আপনার হাত ধরে সেই স্বপ্নের পথে হাঁটতে চাই প্রিয়তম, যেখানে প্রতিটি দিনই হবে নতুন, প্রতিটি রাতই হবে রঙিন স্বপ্নময়। হ্যাঁ, আমি আপনার সঙ্গেই থাকতে চাই সারা জীবনের জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য অপরিসীম ভালোবাসা প্রিয়তম। আপনার প্রিয় স্বপ্নচারিণী। পুরো চিঠিটা পড়ে হাসি মুখে ভাঁজ করলো তোহা। আজ মাহিরের নাইট ডিউটি, সে ভীষণ ব্যস্ত থাকবে, তাই সন্ধ্যার দিকে 16 মিনিট কথা বলেছে তোহার সাথে। এতটুকু কথায় তোহার হৃদমাজারে যথেষ্ট সুখ বয়ে এনেছে। তার প্রেমিক পুরুষ যে এত ব্যস্ততার মাঝেও সময় করে খোঁজখবর নেয়, এটাই তো তার কাছে পরম পাওয়া ভেবেই মুচকি এসে বিছানার একপাশে শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অপরদিকে নিধি মনমরা হয়ে কালো মেঘে ছড়ানো গুমোট আকাশের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সীমাহীন অভিমানে তার মন ভার হয়ে আছে। এদিকে বর্ষার মুখমণ্ডল চুপসে গেছে। বিরক্তি সূচক কণ্ঠে বলল, উফ নির্জন, প্রায় 1 ঘন্টা হতে চললো আমার সাথে চোর পুলিশ খেলছো। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ, আর ভালো লাগছে না। প্লিজ ব্যাক সিটে চলো যান, একটু পর তো মাঝরাতও হয়ে যাবে। গোমরা মুখে কথাগুলো বলে নির্জনের দিকে পিটপিট করে তাকিয়ে বক্ষ বিভাজনে লেপ্টে থাকা শাড়ির আঁচল কিছুটা সরালো। নির্জন সেদিকে আর চোখে তাকিয়ে দুষ্টু হেসে বলল, ওয়াও, ফুটফুটে সুন্দর। নির্জনের সারা পেয়ে মৃদু হেসে ঠোঁট কামড়ে বর্ষা শাড়ির আঁচল আরও কিছুটা সরাতেই বক্ষবন্ধন স্পষ্ট হয়ে উঠল। নির্জন সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে হাস্কি ভয়েসে বলল, বলছি ডার্লিং, তোমার আর দর্শ হয়েছে না, এক কাজ করো, পুরোটা খুলে ফেলো। এটার পর তেমনি তো তোমার গায়ে সুতোও থাকবে না, সব কিছু অতি নিখুঁতভাবে করা হবে। তবে এই মুহূর্তে আমার নিজেকে কন্ট্রোল করা তা হয়ে পড়ছে। তোমার বক্ষ কপর উথাল পাথাল ঢেউয়ে হারিয়ে যেতে ইচ্ছে করছে। অবশ্য একটু পর আমার ডার্ক রোমান্সের তীব্র দহনে পুরাবো তোমায়। লাজুক হেসে বর্ষা ছলাকলা করে বলল, উফ নির্জন, তুমি না খুব দুষ্ট। ওকে শোনা, একটু পর তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে যাব। তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ওয়েট দিচ্ছি। নির্জন, এখন কিন্তু খেলা হবে না। নির্জন বাঁকা হেসে বর্ষার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উত্তেজিত স্বরে বলল, ওকে ওকে ডান, এখন খেলা অফ। আমার মনে হচ্ছে দীর্ঘ সময় খেলার ফলে তোমার খুব ক্ষুধা লেগেছে। তাছাড়া একটু পর আমাদের মধ্যে যা হতে চলেছে তার জন্য তোমার অনেক এনার্জি লাগবে, নইলে আমার ডার্ক রোমান্সের ধক সামলাতে পারবে না। ওয়েট। বলে নির্জন ব্যাকসিট থেকে একটা ব্যাগ এনে 2 উরুর উপর রেখে পর্যায়ক্রমে 6টি খাবারের বাটি বের করে মুচকি হেসে বলল, এখানে আসার আগে এই খাবারগুলো আমি নিজের হাতে বানিয়েছি, শুধু তোমার জন্য প্রিন্সেস ডায়ানা। বর্ষা বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে গিয়ে বলল, হোয়াট এ সারপ্রাইজ জান, তুমি আমার জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছো? রিয়েলি? আর ইউ পারফেক্ট পারসন ফর মাই লাইফ জান। নির্জন মুচকি হেসে বলল, শোনা, আমি নিজের মনের মাধুরী মিশিয়ে এগুলো তোমার জন্য বানিয়েছি। এখানে 6 পদের খাবার আছে, চিকেন ফ্রাইড রাইস, ক্রিম রোল, গরুর মাংসের কাবাব, ভেজিটেবল স্যুপ, চিজ পাস্তা, ফলের সালাদ। 6 রকমের খাবারে 6 রকমের বিশেষ উপাদান মিশ্রিত আছে। সেই সাথে এগুলোর সাথে মিশে আছে আমার শীতল ঠোঁটের হট অ্যান্ড ডার্ক কিস। বলেই নির্জন প্রথমে ডান হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে একটা বাটি করে চামচ দিয়ে চিকেন ফ্রাইড রাইস উঠিয়ে বর্ষার মুখের সামনে ধরতে বর্ষা হাসি মুখে খেয়ে নিল।
চোখ বন্ধ করে বলল, ওয়াও হিয়াম মিজান, তোমার হাতে তো পুরো জাদু আছে। সত্যি বিয়ের পর আমার আর কষ্ট করে রান্না করতে হবে না। আচ্ছা তুমি খাবে না? হুম, আমি খেয়ে এসছি, তুমি খাও। বলে আরেক চামচ ফ্রাইড রাইস দিল। বর্ষা তৃপ্তির সহিত সেটা খেলো। কয়েক সেকেন্ড পর তার মনে হলো গলাটা কেমন যেন ধরে আসছে। বর্ষা অস্ফুট স্বরে বলল, গালটা কেমন চিনচিন করে ধরে আসছে নির্জন। নির্জন পানির বোতল এগিয়ে দিয়ে বলল, কি বলো তো শোনো, এই বিশেষ উপাদানের মধ্যে চিংড়ি যোগ করেছে। হয়তো এটাতে তোমার অ্যালার্জি আছে। আচ্ছা বাদ দাও, বাকি খাবারগুলো একটু পরে খাবো। এখন তোমাকে আমার স্পেশাল হাত দিয়ে সাজিয়ে দেব। আমি কিন্তু দারুণ সাজাতে পারি। ইউটিউবে ভিডিও দেখে শিখেছি, তোমাকে দিয়ে ফার্স্ট ট্রাই করবো। বলেই খাবারের বাটিগুলো সরিয়ে ব্যাক সিট থেকে আরেকটা ব্যাগ এনে ভেতর থেকে লিপস্টিক, আইলাইনার এবং নেল পালিশ বের করলো। বর্ষা তো খুব খুশি হয়ে গেল। ভাবলো একের পর এক সারপ্রাইজ দিচ্ছে নির্জন। এমন একজনকে তো সে জীবনে চেয়েছিল। খুশি হয়ে বলল, আই লাভ ইউ সো মাচ নির্জন। বলেই হ্যান্ডব্যাগ থেকে টিস্যু দিয়ে নিজের ঠোঁট জোড়া মুছে বলল, দাও, মনের মাধুরী মিশিয়ে আমাকে সাজিয়ে দাও নির্জন। নির্জন মুচকি হেসে প্রথমে বর্ষার ঠোঁটে লিপস্টিক লাগাতেই ঠোঁট জ্বলে উঠল তার। ধীরে ধীরে মনে হচ্ছে ঠোঁট অসাড় হয়ে গেল। মৃদু স্বরে বলল, নির্জন, এটা কোন ব্র্যান্ডের লিপস্টিক? কোনো সুগ্রান নেই, আর আমার কেমন যেন লাগছে। শোনো, এটা হচ্ছে ডার্ক ব্র্যান্ডের লিপস্টিক। এগুলো সবই একই ব্র্যান্ডের, আর এগুলো সব আমি নিজে হাতে তোমার জন্য স্পেশালভাবে তৈরি করেছি। কোনো সুগন্ধি ইউজ করিনি, তাই স্মেল নেই। সবগুলো ভেজাল মতো কসমেটিক্স। বলেই বাঁকা হাসলো নির্জন। অতঃপর দ্রুত গতিতে বর্ষার নখে থাকা সবুজ রঙের নেল পালিশের উপর মনোযোগ দিয়ে কালো রঙের নেল পালিশ দিতে থাকলো। নেল পালিশ নখে লাগাতেই বর্ষার মনে হলো ওর আঙ্গুলগুলো অনুভূতিহীন হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে বলল, নির্জন, আমার আঙ্গুল আর কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে। নির্জন কোনো কথা না বলে দ্রুতগতিতে আইলাইনারের ক্যাপ খুলে বর্ষার দিকে ঝুঁকে এসে গ্লাভস পরা হাত দিয়ে চোখে আইলাইনার দিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার আসল মজা শুরু হবে। নির্জনের বলতে দেরি, সেগুলোর কার্যক্রম শুরু হতে দেরি নেই। বর্ষার শরীর ধীরে ধীরে বিষাক্ত যন্ত্রণায় পুরো চামড়া অনুভূতি শূন্য হতে থাকলো। কথা বলতে পারছে না সে। নির্জনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দিয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। কি যন্ত্রণা! চিৎকার করে বলতে পারছে না সে। নির্জন শয়তানি হাসি দিয়ে ব্যাগ থেকে আরেকটা হ্যান্ড গ্লাভস বের করে বাম হাতে পরে নিল। অতঃপর বর্ষার দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেমন উপভোগ করছো শোনা? ডার্ক রোমান্স করবে? চলো না, ব্যাক সাইডে গিয়ে দুজন ডার্ক স্টাইলে ড্যান্স করি। বলেই শক্ত করে চোয়াল চেপে ধরল। বর্ষার কণ্ঠে প্রবল তেজ নিয়ে বলল, আরে পতিতা, তুই ভাবলি কি করে যে নির্জন খান তোর সাথে ডান্সিং কার খেলায় মেতে উঠবে? হ্যাঁ, ভাবলি কি করে? এই এই কথা বল, ব্লাডি প্রস্টিটিউট। তোকে তো আজ আমি ধ্বংস করে ফেলবো। তুই আমার শরীরে স্পর্শ করেছিস, তোর এই হাত আমি ছিন্ন ভিন্ন করে দেব। বলেই ব্যাকসিট থেকে মাঝারি সাইজের ধারালো চাপাতি এনে বর্ষার ডান হাতে দিল এক টান। বর্ষা অনেক আগে স্থির হয়ে গিয়েছিল। আচানক হাতে চাপাতির আঘাত পাওয়ায় প্রবল যন্ত্রণায় কিছুটা কুকড়ে উঠল সে, কিন্তু মুখ থেকে আওয়াজ বের হলো না। কি কষ্ট! উফ, কি ব্যথা! পৈশাচিক হাসল নির্জন। বর্ষার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ক্যারেক্টারলেস পারভাতারি, শোন, তোর এই কসমেটিক্সে কি মিশিয়েছে জানিস? বিষ মিশিয়েছে, বিষ। ওকে, তোকে ডিটেলসে বলছি, শোন। এই লিপস্টিকে মেশানো আছে টেট্রাডোটক্সিন। এটি একটি ভয়ঙ্কর বিষ যা পাফার ফিশ থেকে পাওয়া যায়। এই বিষ নার্ভ সিস্টেমকে ধ্বংস করে, ধীরে ধীরে শরীরকে পক্ষাতগ্রস্ত করে তোলে। ঠোঁটে লাগানোর কিছুক্ষণের মধ্যেই তোর অনুভূতি হারিয়ে যেতে শুরু করলো। তোর ঠোঁটের চারপাশে অসংখ্য চুলকানি এবং জ্বালা শুরু হলো। তারপর এই আইলাইনারে মেশানো ছিল রাইসিন, যা ক্যাস্টর বিন থেকে উৎপাদিত। রাইসিন এমন এক বিষ যা শরীরের কোষগুলোকে ধ্বংস করে। এটি তোর চোখের চারপাশে তীব্র জ্বলন সৃষ্টি করেছে এবং চোখের স্নায়ুগুলোতে ধীরে ধীরে জ্বালা করতে থাকে। তোর চোখের সামনে সবকিছু ধোয়াচ্ছন্ন হয়ে উঠল এবং সে অসহ্য ব্যথায় কাঁপতে থাকলে তুই। হে দেখ, এই নেল পলিশ। এই নেল পলিশে মেশানো ছিল ডাইমিথাইল মার্কারি। এটি শক্তিশালী নিউরোটক্সিন যা সরাসরি মস্তিষ্কের কোষে আক্রমণ করে। এটি চামড়ার ভেতর দিয়ে শোষিত হয়ে শরীরে ছড়িয়ে পড়ে এবং তোর মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে থাকে। নেল পলিশ লাগানোর পরপরই তোর হাতের আঙুলগুলো অসাড় হয়ে গেল এবং তুই অনুভব করতে শুরু করলি
মস্তিষ্কের ধারালো ছুরির মতো ব্যথা। গর্জন করে হেসে বর্ষার চুলের মুঠি শক্ত করে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলো নির্জন। এদিকে বর্ষা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল। তার পুরো শরীর কাঁপছিল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, ঠোঁট ফেটে যাচ্ছিল এবং আঙ্গুলের নখগুলো কালো হয়ে যাচ্ছিল। নির্জন তার সামনে বসে কুটিল হেসে তার তীব্র যন্ত্রণার প্রতিটা মুহূর্ত নিদারুণভাবে উপভোগ করছিল। বর্ষা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিল তখনই নির্জন সেই খাবারের বাটিগুলো এনে বর্ষার চোয়াল শক্ত করে ধরে মুখ হা করিয়ে এক এক করে সব খাবারগুলো মুখে ঢুকাতে থাকলো। অনুভূতিশূন্য বর্ষা একের পর এক খাবার আপনা আপনি গিলতে থাকলো। খাওয়ানো শেষে নির্জন পৈশাচিক হাসি দিয়ে ব্যাকসিট থেকে আরেকটা ব্যাগ এনে সেফটি পোশাকের প্রস্তুতি নিল। বর্ষার শরীরে অ্যাসিড নিক্ষেপ করার আগে নির্জন একটা পূর্ণ সেফটি পোশাক পরিধান করলো, যা তাকে অ্যাসিডের তীব্র প্রভাব থেকে সুরক্ষিত রাখবে। প্রথমে নির্জন একটা কেমিক্যাল প্রুফ স্যুট পরিধান করে, যা শক্তিশালী পলিমার দ্বারা তৈরি। স্যুটটা সম্পূর্ণভাবে সিলমোহর করা থাকে, কোনো ফাঁক নেই এবং অ্যাসিডের তীব্র প্রভাব থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করে। স্যুটের বাইরে স্তরটি বিশেষভাবে তৈরিকৃত, যা অ্যাসিডের ক্ষতিকর প্রভাব রোধ করে। রিমলেস চশমাটা খুলে নির্জন হেলমেটটা পরল, যা একটা শক্ত পলিকার্বনেট হেলমেট, যা মুখ ও মাথাকে সুরক্ষা প্রদান করে। হেলমেটের ভেতরে লেন্স অ্যান্টি ফগ প্রযুক্তির সাথে প্রস্তুত করা হয়, যাতে এই নির্জন পরিষ্কারভাবে দেখতে পারে এবং কোনো ঝামেলা ছাড়াই কাজ করতে পারে। স্পেশাল হ্যান্ড গ্লাভস পরল, যা অ্যাসিড প্রতিরোধী গ্লাভস হিসেবে পরিধান করা হয়। এটি হাতকে অ্যাসিডের প্রভাব থেকে রক্ষা করে। গ্লাভসগুলো অত্যন্ত শক্তিশালী এবং কেমিক্যালের ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধী। তারপর বুটস পরল, যা ভারী ধাতব এবং কেমিক্যাল প্রুফ বুটস, যা পায়ে সুরক্ষা প্রদান করে এবং এটি স্লিপ প্রুফ সোল দিয়ে তৈরি। তারপর গাড়ি থেকে বের হয়ে বর্ষাকে টেনে হিঁচড়ে নামালো। অতঃপর নদীর পূর্ববর্তী স্থানে শুকনো বালতিতে টান টান করে ওর দেহ ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সেখানে হাঁটু গেড়ে বসে হিংস্র হাসি দিয়ে বাঘের ন্যায় গর্জন করে বলল, প্রথম পদ চিকেন ফ্রাইড রাইস। এটাতে কি ছিল জানিস? বিষ, হেমোক্রোমেটোসিস, অতিরিক্ত আয়রন, যা রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে দেয় এবং অঙ্গগুলোকে ধ্বংস করে। দ্বিতীয় পদ ক্রিম রোল। এটাতে ছিল বিষ এক্সক্লোরাইড, যা দ্রুত রক্তের সঞ্চালন বন্ধ করে দেয়। তৃতীয় পদ ভেজিটেবল স্যুপ, বিষ সায়ানাইড, যা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ করে দেয়। এতে শরীরের কোষগুলো দ্রুত ধ্বংস হয়ে যায়। চতুর্থ পদ গরুর মাংসের কাবাব, বিষ প্যারাথিয়ন, যা শ্বাসকষ্ট এবং ত্বকের পচন সৃষ্টি করে। পঞ্চম পদ চিজ পাস্তা, বিষ অর্গানোফসফেট, যা স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। ষষ্ঠ পদ ফলের সালাদ, বিষ অ্যাসারিক, যা মারাত্মকভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলোর ক্ষতি করে। আমার কত বুদ্ধি, তাই না? তুই আমার শরীরে স্পর্শ করে অনেক বড় অপরাধ করেছিস। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকবে শুধু আমার ডার্ক কুইনের গভীর স্পর্শ। তোর মতো ডাইনি নোংরা নর্দমার কীটের নয়। এই বিশ্বা, বলছিস তুই? বলছিস? বর্ষা অনেক আগেই এই নিথর নিস্তব্ধ নিশ্চল হয়ে গেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই নির্জনের। সে তো তার ভয়ঙ্কর হিংস্র পরিকল্পনা সম্পূর্ণ করতে ব্যস্ত। নির্জন বর্ষার দিকে হিংস্র শকুনের ন্যায় তাকিয়ে বলল, এখন তোকে এক্সট্রাভাবে স্পেশাল শাস্তি দেওয়া হবে। তোর উত্তেজনাপূর্ণ অঙ্গগুলোর খায়েশ চিরতর মিটিয়ে দেব। বলেই নির্জন বর্ষার গায়ে আগে থেকে এনে রাখা এক বোতল পেট্রোল ঢেলে দিয়াশলাই ঘষে ও শরীর ছুঁড়ে মা রাতে দাউ দাউ করে জ্বলে উঠল। সেটা দেখে হো হো করে উচ্চস্বরে তৃপ্তির হাসি দিল নির্জন। অতঃপর আগুনের তাপ 2500 ডিগ্রি সেলসিয়াসে বর্ষা শরীরের ত্বক, মাংস এবং হাড়কে দ্রুত জ্বালিয়ে দিল। তীব্র আগুনের তাপে ওর শরীরের নরম ত্বক গলে গেল এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো উন্মুক্ত হয়ে গেল। হা 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 গর্জন করে হেসে উঠল নির্জন। আগুনে পোড়ানোর পরেও নির্জন ক্ষান্ত হলো না। তারপর বর্ষার বেঁচে থাকা অংশে ফুলরো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিল। অ্যাসিড শরীরের প্রতিটা অংশকে দ্রবীভূত করলো। ত্বক প্রথম পচে যেতে থাকলো, তারপর পেশি, হাড় এবং অন্যান্য উপাদানগুলো ধীরে ধীরে তরল হয়ে যেতে থাকলো। অ্যাসিডের তীব্র প্রভাব ত্বককে গলিয়ে দিল। অ্যাসিড শরীরের প্রতিটা অংশকে দ্রবীভূত করলো। ত্বক প্রথমে পচে যেতে থাকলো, তারপর পেশি, হাড় এবং অন্যান্য উপাদানগুলো ধীরে ধীরে তরল হয়ে যেতে থাকলো। অ্যাসিডের তীব্র প্রভাব ত্বককে গলিয়ে দিল, রক্তনালীগুলোকে পোড়ালো এবং শরীরে কোনো চিহ্ন অবশিষ্ট রাখলো না। অ্যাসিড নিক্ষেপের জন্য নির্জন যথেষ্ট পরিমাণ অ্যাসিড ব্যবহার করলো, যাতে শরীরের সমস্ত অংশ দ্রবীভূত হয়ে যায়। নির্জন ফুলরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব নিশ্চিত করার জন্য প্রায় 5 লিটার অ্যাসিড ব্যবহার করলো, যাতে বর্ষার
কঙ্কালসার শরীর বালির সাথে পুরোপুরি মিশে যায়, ফলে নিশ্চিহ্ন হয়ে যাবে সে। দিস ইজ দ্য ফুলফিল্ড পারফেক্ট টেরিবল প্ল্যান, পারফেক্ট ক্রাইম, পারফেক্ট মার্ডার অ্যান্ড পারফেক্ট সিরিয়াল কিলার। অবশেষে নির্জন তার মনের সাথে পরিপূর্ণভাবে মিটিয়ে আবারও পৈশাচিক হাসি দিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, ওহে চরিত্রহীন আর নির্বোধ নারী, তোকে মেরে অনেকদিন পর আমি সবচেয়ে তৃপ্তি পেলাম। আমি জানতাম তোর মতো জঘন্য পচা নর্দমার কীট পতঙ্গ আমার বিচক্ষণ মস্তিষ্কে আবিষ্কার করা ধাঁধার উত্তর কখনো দিতে পারবে না। এখন উত্তরগুলো শোন। ধাঁধা 1, আমি আগুনের মতো নরম, আবার বরফের মতো শীতল। আমাকে বান করলে আমি তোমার জীবন নেই, কিন্তু সবাই আমাকে নিয়ে জীবন বাঁচায়। আমি কে? উত্তর, জল। এখানে ধাঁধার মধ্যে জলকে বোঝানো হয়েছে। জল গরম হতে পারে, আবার শীতল হতে পারে। অতিরিক্ত পান করলে মৃত্যু, কিন্তু পানি ছাড়া জীবন ধারণ অসম্ভব। 2, আমার কোনো শরীর নেই, কিন্তু আমি তোমার জীবন ছুঁয়ে দেখতে পারি। আমি নীরব, কিন্তু যখন আসি তখন সবাই ভয় পায়। আমি কে? উত্তর, মৃত্যু। 3, আমি অন্ধকারের সন্তান, আলোয় দেখা যায় না। যখন আমি তোমার কাছে আসি তুমি আর অন্য কিছু দেখতে পাও না। আমি কে? উত্তর, ছায়া। একাধারে ধাঁধাগুলোর উত্তর বলে অট্টহাসি দিল নির্জন। চোখে মুখে হিংস্রতার ছাপ স্পষ্ট বহমান। নদী থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস নির্জনের সেফটি পোশাকের ধারে কাছেও ঘেঁষতে পারছে না। বর্ষার দেহ গলিতে হয়ে বালিতে মিশে যাওয়ার ফলে তপ্ত হয়ে উঠেছে বালিগুলো। নির্জন একটু এগিয়ে সেফটি গ্লাভস পরিহিত হাত দিয়ে বালিগুলোর কিছু অংশ খামচে উঠালো। উঠানোর সময় খুব জোরে খামচে দিল। এতে মনে হয় ক্ষুদ্র বালুকণাগুলো ব্যথায় কুকড়ে উঠল। চোখ মুখ শক্ত করে হাতের মুঠোয় রাখা বালিগুলো একটা কুচকুচে কালো বক্সে ভরল। এত নিখুঁতভাবে মার্ডার করেছে সেটা স্মৃতিচারণ করার জন্যে এই বক্সটি তার বাসায় নিয়ে যাবে। কোনো একদিন হয়তো তার ডার্ক কুইনকেও দেখাবে। ডার্ক কুইন দেখে হয়তো তার সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে হেসে উঠবে। আবার হয়তো খুব ভয়ও পেতে পারে। যদি ভয় পেয়ে যায় তাহলে ডার্ক কুইনের জন্য স্পেশাল শাস্তির ব্যবস্থা করা হবে। মোট কথা হলো, যে অন্যায় করবে সেই নির্জনের অন্ধকার আদালতে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে। ভেতর থেকে হঠাৎ করে মন বলে উঠল, একেবারে ঠিক কাজ করেছো। এই ডাস্টবিনকে একদম বালির সাথে মিশিয়ে দিয়েছো। এবারের মার্ডারটা অতি নিখুঁত আর ভয়ানক হয়েছে, যেমনটা আগে তুমি করতে। মনের সাথে তাল মিলিয়ে হৃদয় বলে উঠল, মন একদম ঠিক কথা বলেছে। দেখবি এটা নিয়ে পুলিশ কখনই তদন্ত করবে না, আর তদন্ত করলেও কিছু পাবে না, কারণ বর্ষার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না। তার উপর তুমি ওকে যেখান থেকে পিক করেছো সেখানেও কোনো সিসি ক্যামেরা ছিল না। আর তাছাড়া তোমাদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্টও হয়নি। নাম্বার ট্র্যাক থেকে শুরু করে কল লিস্ট চেক করলেও পুলিশ তোমাকে খুঁজে পাবে না। क्या बात है নির্জন, জবরদস্ত। কিপ ইট আপ ডেয়ার। এক কাজ করো, এখন তোমার ব্রিলিয়ান্ট মস্তিষ্ক দিয়ে ওর অশুভ পেটাত্তার জন্য ঝটপট একটি কবিতা বানিয়ে ফেলো। যেহেতু প্রতিটি মার্ডারের পর তোমার ভয়ঙ্কর কবিতা লেখার শখ আছে, তাই এটার জন্য বানিয়ে ফেলো। তবে যেহেতু এই লাশের কোনো চিহ্ন নেই, তাই তুমি মুখে মুখে কবিতা আবৃত্তি করো। অপর দিক থেকে পৈশাচিক হাসি দিয়ে মন বলে উঠল, ওয়েট, আমি তবে হেল্প করছি নির্জন। কবিতাটির সাথে মেয়েটির বিশ্বাসঘাতকতা এবং ভয়ঙ্কর মৃত্যুর বিষয় সাদৃশ্য থাকতে হবে, তবে আবিষ্কার হবে পরিপূর্ণ হিংস্র একটি কবিতা। মন এবং হৃদয়ের ভূয়সী প্রশংসায় হিংস্র হাসি ফুটে উঠল নির্জনের মুখে। অকপটে বলল, তোমরা সবসময় একটু বেশি বলো। আমি এতটা ব্রিলিয়ান্ট নই, সব কিছুতে তোমাদের সাহায্য লাগে। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। ওয়েট, আমি একটু ভাবতে দাও। যেহেতু মুখে আবৃত্তি করবো তাই একটু থ্রিলার হতে হবে। বলেই কালো মেঘে আচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে চিবুকে হাত রেখে 5 মিনিট ভাবল নির্জন। অতঃপর সেই তপ্ত বালিগুলো আবারও হাতের মুঠোয় নিয়ে ধীরে ধীরে মুঠো করে একটু একটু করে বালি ফেলতে ফেলতে গম্ভীর স্বরে কবিতা আওড়ালো। বিশ্বাসঘাতকতার অন্ধকার উন্মোচন, বিশ্বাসঘাতকতার তীর ধ্বংসের এক শকুন, নির্জনের প্রতিশোধের জোয়ারে অন্ধকারের ভয়াবহ গাথগুণ। ভেজানোর প্রতিটি পদে বিষের অমৃত ছড়েছে, মৃত্যুর সুগন্ধি সঞ্চারিত হয়েছে, যন্ত্রণার দহন তীব্র বাড়িয়েছে, অগ্নির গর্জনে ত্বক ও হাড়ের পুরন্ত ডালা, আগুনের তাপে ঝলছে ওঠা প্রাণের শেষ চিৎকারের খেলা। ফ্লোরো অ্যাসিডের ধারায় পুরো দেহ দ্রবীভূত হয়ে গেল, রক্তের চিহ্ন করে গিয়ে বালির সাথে মিশে গেল। বিশ্বাসঘাতকতার ছায়ায় ভয়াবহ এক রক্তপাতের গান। নির্জনের প্রতিশোধের রাজ্যে অন্ধকারের করুণ কাঁপন দেন।
শরীরের চিহ্ন মুছে গেল, কেবলে ভয়াবহতা বয়ে গেল। অত্যাচারের গুহায় লুকিয়ে মৃত্যু আর কষ্টের সাথে অবশিষ্ট রয়ে গেল। অত্যন্ত তৃপ্তি নিয়ে কবিতা আবৃত্তি করে বালিগুলো মুঠো থেকে পুরোপুরি ফেলে দিয়ে মেকি স্বরে বিদায় ডাইনি বলে বক্সটা নিয়ে চলে গেল নির্জন। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে পাশের সিটে তাকিয়ে প্রবল ঘৃণায় চোখ মুখ কুঁচকে গেল নির্জনের। কপালে 4 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, ছি, এই ডাস্টবিনে ছোঁয়া লেগে আছে আমার পাশের সিটে, তা আবার খাবারের তেল, ওর হাত কাটা রক্ত ছিল। ছি, ইম্পসিবল। এখন গাড়ি কিছুতে চলবে না। আগে গাড়ির সিট ভালো করে পবিত্র করতে হবে, তারপর গাড়ি চলবে। এই গাড়ির ড্রাইভিং সিট থেকে শুরু করে ব্যাক সিট, ডিকি সহ সব জায়গায় বসার অধিকার শুধু আমার ডার্কুইনের। বলে গেট খুলে বাইরে গিয়ে গাড়ির ডিকি থেকে সিট পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আনলো। নির্জন যেহেতু একজন খুবই হিংসুটে ব্যক্তি, তাই তার নিজের জিনিসের প্রতি সংবেদনশীলতা অসাধারণ। সে সিটটিকে পরিষ্কার করার জন্য কিছু শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করার প্রস্তুতি নিল। প্রথমে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করলো। হাইড্রোজেন পার অক্সাইড জীবাণু ধ্বংস করার জন্য পরিচিত। এটি বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া মেরে ফেলে, যার ফলে সিটটি জীবাণুমুক্ত হয়। নির্জন হাইড্রোজেন পার অক্সাইড সিটের উপর স্প্রে করে 5-10 মিনিট অপেক্ষা করলো। এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করে। তারপর ব্লিচ ব্যবহার করলো। ব্লিচ জীবাণুনাশক হিসেবে খুবই কার্যকর। এটি শক্তিশালী এবং সমস্ত ধরনের জীবাণু ধ্বংস করতে সক্ষম। নির্জন ব্লিচ মিশ্রিত পানি সিটে স্প্রে করে এবং নরম কাপড় দিয়ে সিটটি মুছে নেয়। এতে সিটের সকল নোংরা এবং জীবাণু পরিষ্কার হয়ে যায়। অতঃপর অ্যামোনিয়া ব্যবহার করলো। অ্যামোনিয়া সিটের উপর জমে থাকা তৈলাক্ত বা ফ্যাটি দাগ দূর করতে সহায়ক। অ্যামোনিয়া ব্যবহার করার সময় গ্লাভস পরা জরুরি, কারণ এটি ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। যেহেতু নির্জন আগে থেকে সেফটি গ্লাভস পরা ছিল, তাই সে নির্দ্বিধায় অ্যামোনিয়া মিশ্রিত পানি দিয়ে সিটটি স্প্রে করলো। তারপর তেলের দাগ দূর করার জন্য শক্ত ব্রাশ দিয়ে জোরে জোরে ঘষল। মনে হচ্ছে সে এখন এই সিটের উপর তার ভয়ঙ্কর হিংস্রতা ফলাচ্ছে। তারপর ভিনেগার ব্যবহার করলো। এটি প্রাকৃতিক জীবাণুনাশক এবং দুর্গন্ধ দূর করতে সহায়ক। নির্জন ভিনেগার মিশ্রিত পানি সিটের উপর স্প্রে করে 10 মিনিট রেখে দেয়। তারপর নরম কাপড় দিয়ে সিটটি নিখুঁতভাবে মুছে দেয়। তারপর এনজাইম ক্লিনার ব্যবহার করলো। এনজাইম ক্লিনার প্রোটিন ভিত্তিক দাগ এবং জৈবিক ময়লা পরিষ্কার করতে ব্যবহৃত হয়। নির্জন এটি সিটের উপর রেখে স্প্রে করে 1 ঘন্টা রেখে দিল। ততক্ষণ সে বাইরে নদী থেকে ধেয়ে আসা বাতাসের সুরের সাথে তাল মিলিয়ে ফুরফুরে মনে একসময় জনপ্রিয় একটি গান গাইল। বাতাসের কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি। তারপর ড্রাইভিং সিটে বসে পাশের সিটটি নরম কাপড় দিয়ে ভালো করে মুছে রহস্যময় হাসি দিয়ে রাত 3:53 গাড়ি স্টার্ট দিল। ঘূর্ণায়মান তমসাচ্ছন্ন রাত পেরিয়ে কিছুক্ষণ পর সূর্যের আলো ফুটবে ভাব। এমন সময় বিছানায় টানটান হয়ে শুয়ে থাকা সুশ্রী মানবটি এক ভয়ঙ্কর স্বপ্নের জগতে পা রাখল, যেটা ছিল তার জন্য আগত বিপদের পূর্বাভাস। ঘুটঘুটে অন্ধকারে অর্ধনগ্ন অবস্থায় 2 হাঁটু এক করে তার উপর ঘাড় কাত করে মুখমণ্ডল রেখে বসে আছে নারীটি। পরনের কালো শাড়িটি অনেক আগেই শরীর থেকে খুলে পুড়ে ফেলা হয়েছে। তার সামনে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠছে। আগুনের রক্তিম আভা এবং তীব্র তাপের দহনে নারীটির অর্ধনগ্ন শরীর যেন অগ্নিলাভায় জল করে জ্বলে উঠছে। নাসারন্ধ্র থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে। কপাল থেকে শুরু করে দরদর করে ঘামগুলো গলা বেয়ে পড়ছে। সেদিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করেই কালো সানগ্লাস এবং কালো মাস্ক পরা বলিষ্ঠদেহী পুরুষটি হো হো করে তৃপ্তির হাসি হেসে উঠল। অতঃপর কুচকুচে কালো রুমালটি দিয়ে প্রেয়সীর গলা এর নিচে গড়িয়ে পড়া ঘাম মুছে দিয়ে হাসকি ভয়েসে বলল, নো, এই ঘাম কখনোই তোমার পক্ষে পৌঁছাতে পারবে না। আমি বেঁচে থাকতে সেটা অসম্ভব। ওই পবিত্র জায়গায় শুধু আমার জন্য বরাদ্দ থাকবে। আমার ভালোবাসার বিস্তার ঘটবে তোমার সাম্রাজ্যে। এই দেখো, তোমার ঘামগুলোকে এই কালো রুমালটা কেমন ভাবে ছুঁয়ে দিল। কত বড় সাহস দেখেছো? না, এটাকেও শাস্তি পেতে হবে, ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আমার জান পাখিকে ছুঁয়ে দিবে। বলেই রুমালটি হাত দিয়ে ইচ্ছে মতো কচলে দলা পাখি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে উচ্চ শব্দে হো হো করে হেসে উঠল। সুচতুর পুরুষটির এহেন কাণ্ডে নারীটির প্রাণ যায় অবস্থা। কারণ কিছুক্ষণ আগেই তার শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গায় পুরুষালী স্পর্শের ধারালো ছাপ ফেলেছে সে। বলিষ্ঠ মানবের হিংস্র আক্রমণের তুমুল বর্ষণে কিয়ৎক্ষণ আগে জ্ঞান হারিয়েছিল চঞ্চলা সুহাসিনী নারীটি। একেই তো বলে ডার্ক রোম্যান্স, যেটা সম্পূর্ণ অনিচ্ছায় হয়। কিয়ৎক্ষণ পূর্বের কথা ভেবে আতঙ্কে ঝাঁকুনি দিয়ে উঠল মানবী। চোখের নোনা জল ছেড়ে দিয়ে করুণ স্বরে মৃদু আর্তনাদ করে হাত জোর করে বলল, আমার ছেড়ে দিন, আমি আর আপনার কাছে থাকবো না। দরকার হলে আপনি আমায় কোনো গুপ্ত গুহায় রেখে আসুন, সেখানে না হয় বন্য প্রাণীদের সাথে আমি জীবনযাপন করব।
তবু আমি আপনার সাথে থাকবো না, প্লিজ। হিংস্র থেকে হিংস্র হয়ে উঠল পুরুষটি। তার শক্ত হাতের ছোঁয়া দিয়ে নারীটির কোমর চেপে ধরে কাছে টেনে কোমরে 5 আঙ্গুলের 5টি ধারালো নখের আঁচড় বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ, একটু চেঁচামেচি করবি না। ও সরি, চেঁচামেচি করবে না। তাহলে একটু আগে যা হয়েছিল সেটা আবারও রিপিট হবে। ইউ নো ডার্লিং, অনেকদিন পর আমি কিন্তু বেশ মজা পেয়েছি। তোমার উত্তেজনাপূর্ণ তীব্র চিৎকার, আমার পিঠে তোমার সুচালো নখের আঁচড়, তোমার সর্বাঙ্গে আমার ধারালো দন্তগুলোর ডার্ক বাইট, সব মিলিয়ে একরকম ভয়ঙ্কর রোমাঞ্চের অনুভূতি। আমি সো লাকি জান পাখি। বলেই গভীর চুম্বন এঁকে দিল ভীতু মানবটির কাপা কাপা ঠোঁটে। এই চুম্বন যেন স্বেচ্ছায় বিষপান করার মতো অনুভূত হলো রমণীর নিকট, কারণ কিছুক্ষণ আগে তার ওষ্ঠদ্বয়ের উপর বয়ে গেছে হিংস্র ব্যক্তিটির দন্তগুলোর পৈশাচিক তাণ্ডব লীলা। তার ভাষা এটাকে বলা হয় ডার্ক রোমান্স। নারীটির কিঞ্চিত আর্তনাদে সরে গেল পুরুষটি। কালো মাস্কের আড়ালে বিভৎস হাসি দিয়ে কিছুক্ষণ আগেই সন্তর্পণে করে রাখা তপ্ত লোহার শিকটি নারীটির ক্লান্ত মায়াবী মুখশ্রীর সামনে ধরে বলল, দেখো জান পাখি, এটা হলো তোমার মৃত্যুর অস্ত্র, আর আমি হলাম তোমার মৃত্যু দূত। দারুণ, তাই না? বলেই নারীটির কোমল চিবুক, বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী দিয়ে জোরে চেপে ধরে আবারও আওড়ালো। তোমার মুখে যদি আবারও চলে যাওয়ার কথা শুনি, তাহলে এই গরম শিখ তোমার বক্ষ বিভাজন ভেদ করে বের হবে। অতঃপর তোমার হৃদয় রক্তক্ষরণ হবে। সে রক্তের এক একটি ফোঁটা আমার আধার রাজ্যের 4 দেয়ালে যত্ন করে লেপটে দিব, এবং সেগুলোতে প্রতিদিন অসংখ্য চুমুর বর্ষণ বইবে, যেমনটা একটু আগে তোমার সাথে করেছে। আকস্মিক নারীটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিমিষের প্রতিবাদী রূপ ধারণ করে বলল, আমি তোর এই অন্ধকার নৃশংস কারাগারে কখনো বন্দিনী হয়ে থাকবো না। এক্ষুনি চলে যাব আমি। মেরে দিবি তো? দে, মেরে দে। তোর এই নরকমুখী যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয়। নারীটি বলতেই তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল যুবকটি। পরিপূর্ণভাবে নিজের তৃষ্ণা মিটিয়ে ফিসফিস করে বলল, তবে যাই হোক মাই ডার্ক কুইন, ইউ আর অনলি অ্যান্ড অনলি মাইন। বলেই সদ্য উত্তপ্ত আগুনে গরম করা লোহার শিকটি মানবীর বক্ষ বিভাজনে ঢুকিয়ে দিতে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল নারীটির। অতঃপর শোয়া থেকে উঠে বসে চিৎকার করে বলে উঠল, না না না, আমাকে মারবি না, আমাকে মারবি না। পাশ থেকে ধরফড়িয়ে উঠে বসলো তোহা। সুইচ অন করে ঘর আলোকিত করলো। নিধির এলোমেলো চুলে জড়ানো ভয়ার্ত মুখশ্রী দেখে শুকনো ঢোক গিলে বলল, আপু কি হয়েছে? আবার কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ঘন ঘন নিঃশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চোখ জোড়া বন্ধ করলো নিধি। পরক্ষণে চোখ জোড়া খুলে তোহার দিকে ভয়ার্ত দৃষ্টি ফেলে বলল, নির্জন? নির্জন হবে? হ্যাঁ, ওটা নির্জন হবে। আমাকে ডার্ক কুইন বলে ডেকেছিল। বলেই চোখের কোণায় ভিড় হয়ে থাকা নোনা জলগুলোকে চোখ বন্ধ করে আবারও ভেতরে নিয়ে গেল। শুকনো ঢোক গিলে আবারও বলল, তোহা, সেদিন নির্জনকে নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, আর আজও তাই দেখেছি। কিন্তু স্বপ্ন দুটোর মধ্যে পার্থক্য হলো, প্রথম স্বপ্নে আমি নির্জনকে কাটা গাছের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর আজকের স্বপ্নে নির্জন আমাকে উত্তপ্ত লোহার শিক দিয়ে কি বিভৎসভাবে। আর বলতে পারল না নিধি। তার পূর্বেই অক্ষিদয় ভেদ করে নোনা অশ্রু গড়িয়ে পড়ল। সত্যি খুব পেয়েছে সে। এক পর্যায়ে হেঁচকি তুলে কান্না করে বলল, জানিস, স্বপ্নের মধ্যে নির্জনে দেওয়া প্রতিটা আঘাত মনে হয় আমি সূক্ষ্মভাবে অনুভব করছিলাম। নিধির স্বপ্নের বিবরণ এবং কান্না দেখে মুহূর্তেই তোহার ঘুম উড়ে গেল। বিছানা থেকে নেমে টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিধির দিকে এগিয়ে বলল, আপু পানিটুকু খেয়ে নাও প্লিজ। আর এইরকম অদ্ভুত স্বপ্ন দেখে কান্না করো না প্লিজ। আমিও তো আমার ডাক্তার সাহেবকে নিয়ে কত রকম স্বপ্ন দেখি, যদিও সেগুলো অন্যরকম রোমান্টিক। বলে নিচের দিকে দৃষ্টি রাখলো তোহা। পরক্ষণে নিধির পিঠে আলতো করে হাত বুলিয়ে বলল, সব স্বপ্ন সত্যি হয় না। তোমাকে তো বলেছি ইবলিশের খালাতো ভাই তোমাদের দুজনের সমুদ্র ভালোবাসা সহ্য করতে পারে না, তাই তোমাকে এমন উদ্ভট স্বপ্ন দেখায় যেগুলো তুমি কল্পনাও করো না। তোহার কথায় মন ভরল না নিধির। বিষণ্ণ মনে তাকিয়ে বলল, সে আবার ফোন দেয় না কেন রে? এই দেখ, আমি তার জন্য ফোন ফুল ভলিউমে দিয়ে রেখেছি। আমার খুব কষ্ট হচ্ছে তোহা, খুব ভালোবাসি আমি তাকে। সে যদি আমায় ছেড়ে চলে যায় তখন কি হবে? এইবার রেগে গেল তোহা। কটমটিয়ে বলল, আপু তুমি খুব স্ট্রং মেয়ে। নির্জন ভাইয়া মাত্র 2 দিন ফোন না দেওয়াতে এতটা ভেঙে পড়লে কিভাবে হবে? হতে পারে ভাইয়া তোমার ভালোবাসার এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সে তো আবার সবার থেকে আলাদা, তার বুদ্ধিগুলো ইউনিক। অতীতের কাহিনীগুলো কি ভুলে গেছো?
তোহার কথায় কিছুটা স্বস্তি পেল নিধি। ওড়না দিয়ে চোখের পানি এবং মুখের ঘাম মুছে ওয়াশরুমে চলে গেল। তারপর দুই বোন ফজরের নামাজ পড়ল। নামাজ পড়ে নিধি আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারল না তোহা, কারণ সামনে তার পরীক্ষা। তাই সে টেবিলে বসে বইয়ের পাতায় মুখ গুজল। মাহিরের সাথে দুষ্টু মিষ্টি প্রেম এবং পরীক্ষার টেনশন সবকিছু কেমন গুলিয়ে গেছে তোহার। সারা বছর ঘুম না আসলেও পরীক্ষার সময় পৃথিবীর সব ঘুম পাখিরা চোখের মধ্যে এসে হাজির হয়। তোহা এক একটা প্রশ্নের উত্তর পড়ছে আর ঘুমের কারণে টলছে। এক পর্যায়ে তোহা পড়তে শুরু করলো। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? স্বপ্ন ছাড়েনি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।